তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা মানে আমার সাথে অন্য আরেকজন টিচার কে? এরশাদুল কবির স্যার। ওকে, আরশাদুল কবির ভাই, ওনার সাথেই আমার ক্লাস হয়। স্যার লাস্ট ডে তে মানে ক্লাসটা হচ্ছে কবির স্যার নিয়েছিল। আশরাদুল কবির নাম ছিল স্যার। হ্যাঁ। আর স্যার আমাদের ওই ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টারটা শেষ হয়েছিল, আপনি বলছিলেন ম্যাথ গুলা দেখে রাখার জন্য বইয়ের ভিতর। তো ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার আমরা পড়েছি, তাই তো? জি স্যার। এখন এই চ্যাপ্টারে যেসব এরিয়া কভার করা হয়েছে এগুলো নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? গ্যাস অপারেটিং সাইকেল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইউকিউ মেথড আমরা পড়েছি, ম্যানেজিং ট্রেড পেয়েবলস, ম্যানেজিং ট্রেড রিসিভেবলস, কাস্টমার ক্রেডিট রেটিং নিয়ে বলা আছে, ট্রেজারি ম্যানেজমেন্ট, তারপর শেষে মনে হয় একটা ক্যাশ বাজেট আছে। ক্যাশ বাজেটে ম্যাথ ছিল, এগুলো আপনাদের করার কথা। তো এগুলো আপনারা করেছেন, মানে কারো কোনো প্রবলেম আছে চ্যাপ্টারে বা কোনো প্রশ্ন আছে কিনা, নাকি পড়ি নাই? বলেন। স্যার পড়ার সময় পাইনি। মানে এগুলো পড়তে হবে, পড়ে আপনাদের যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো নিয়ে প্রশ্ন করতে হবে। অফিসে কাজের প্রেশার থাকবে, তারপরও রাতে টাইম বের করে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন ট্রাই করবেন আপনারা পড়াশোনা করার জন্য। কারণ আপনি একদিনে চাইলে মনে করবেন যে না ঠিক আছে শুক্র শনিবার বেশি করে পড়বো, যদি পড়ার অভ্যাস না থাকে তাহলে আপনি বেশি সময় ধরে পড়তে পারবেন না। হুম। এটা সব কাজের মতোই অন্য একটা কাজ। আপনার যদি ধরেন রেগুলার হাঁটার অভ্যাস না থাকে, আপনার একদিনে যদি বলেন যে আপনি 2 ঘন্টা হাঁটবেন, আপনি পারবেন না। পড়াশোনাটাও এরকম, আপনার প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করতে হবে। বাট স্যার লাস্ট ডে হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের যে রেশিও গুলোর উপরে আমাদের হচ্ছে আপনি ডিটেলসে বলছিলেন, বাট ক্যাশ বাজেট সম্পর্কে ওইভাবে বলা হয়নি আমাদেরকে। বাজেট না? রেশিও রেশিও পুরোপুরি শেষ করা হয় নাই। রেশিও ধরা হয়েছিল, রেশিওটা পুরোপুরি শেষ করা হয় নাই। রেশিও কোনটা? ক্যাশ অপারেটিং সাইকেল আমরা কভার করেছি, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এই তো রেশিও অ্যানালাইসিস যেগুলো আছে, যে একটা অর্গানাইজেশনের লিকুইডিটি চেক করার জন্য আমরা অনেকগুলা রেশিও আছে যেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। তার মধ্যে ইনভেন্টরি টার্নওভার রেশিও আছে। হ্যাঁ, ইনভেন্টরি টার্নওভার রিলেটেড দুইটা ফর্মুলা আছে।
একটা হলো ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড, মানে কত দিনে ইনভেন্টরিটা টার্নওভার হচ্ছে, ঠিক আছে, যেটাতে আপনার ইনভেন্টরিকে কস্ট অফ সেলস দিয়ে ভাগ করতে হয় এবং 365 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও যেটা, এটা হলো কস্ট অফ সেলসকে আপনার ইনভেন্টরি দিয়ে ডিভাইড করতে হয় বা ভাগ করতে হয়। ভাগ করলে আপনি বুঝতে পারবেন যে এই কস্ট অফ সেলস কাভার জন্য, মানে কস্ট অফ সেলসটা ইনভেন্টরি যে আছে এটার কত টাইমস আর কি সেটা বের হয়। আর পিরিয়ডটা ডেইজে বের হয়, আর রেশিওটা কত টাইমস সেটাতে বের হয়। এরপরে আসেন রিসিভেবল কালেকশন পিরিয়ড। সো রিসিভেবল কালেকশন পিরিয়ড থেকে আপনি দেখতে পারবেন যে রিসিভেবল আসলে কত দিনের মধ্যে কালেকশন হয়। তো সেক্ষেত্রে রিসিভেবলকে আপনার এক রেভিনিউ দিয়ে ডিভাইড করতে হবে অ্যান্ড 365 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো তখন আপনার চলে আসবে রিসিভেবল কালেকশন পিরিয়ডটা কত দিনে চলে আসবে। তারপর পেয়েবলস পেমেন্ট পিরিয়ডটা আসবে। পেয়েবলস যেহেতু রিলেটেড টু পারচেজ, রিসিভেবল যেমন রিলেটেড টু রেভিনিউ বা সেলস, পেয়েবলসটা ইজ রিলেটেড টু পারচেজ। সো পেয়েবলসকে পারচেজ দিয়ে ডিভাইড করতে হবে এবং 365 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 365 মানে আমাদের একটা ইয়ার 365 যেহেতু কাউন্ট করি আমরা, 365 কাউন্ট করা হচ্ছে। এখন যদি কোনো প্রবলেমে এই একটা ইয়ারকে কনসিডার করে 360 ডেজ দিয়েও কনসিডার করতে পারে কেউ তাদের নিজস্ব ক্যালকুলেশনের জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম সলভ করতে হবে 360 দিয়ে। বাট স্যার ওটা তো মেনশন করে দিবে তারা, তাই না? না, নর্মালি অবশ্যই তো আমরা মেনশন থ্রি করে সিক্সটি দিবে, ফাইভ কোনো ধরেই কিছু মেনশন করবো না যদি না করলে বলে দেয়। 365। আর যদি মেনশন করে 360 তখন 360 দিয়ে করতে হবে। তখন আবার মনে করেন না যে সে মনে হয় ভুল করছে, ভুল করে 360 লিখছে, এটা 365 হবে, না ঠিক স্যার, না আছে। স্যার। ও, জি স্যার। তখন এটা মনে করা যাবে না। আর লিকুইডিটি রেশিও আমরা জানি, দুইটা লিকুইডিটি রেশিও আছে, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা কুইক রেশিও। কারেন্ট রেশিও আমরা বের করি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। সো এটা হলো কারেন্ট রেশিও। আর কুইক রেশিওর ক্ষেত্রে কারেন্ট রেশিওতে যা থাকে, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ দিতে হয়, বিকজ কারেন্ট অ্যাসেটের মধ্যে কি থাকে, নর্মালি রিসিভেবলস, অ্যাকাউন্টস রিসিভেবলস থাকে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস থাকে, ইনভেন্টরি থাকে, আর প্রিপেড এক্সপেন্স থাকলে ওটা বাদ যাবে না? হ্যাঁ, মানে কারেন্ট অ্যাসেটস থেকে প্রিপেড এক্সপেন্সটা বাদ যাবে না যদি থাকে সেটা? প্রিপেইড এক্সপেন্সও বাদ যাবে। প্রিপেইড এক্সপেন্সও বাদ যাবে বিকজ প্রিপেইড এক্সপেন্সটা আপনার মানে কুইকলি আপনি রিকভার করতে পারবেন না, বা রিকভার না করতে পারার চান্সটাই অনেক হাই থাকে। সো এই জন্য কুইক রেশিও আমরা যখন বের করি তখন আমরা ইনভেন্টরি এবং এই প্রিপেইড এক্সপেন্সটা আমরা বাদ দিয়ে দিই, বিকজ দিস অ্যামাউন্টস আর নট কুইকলি কনভার্টেবল ইনটু ক্যাশ, ঠিক আছে। ইয়েস স্যার। সো এই জি স্যার। রেশিওগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ও স্যার, আমার নেই, বাকিদের। তারপরে এখানে একটা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওজ এর উপরে আপনার একটা প্রবলেম দেওয়া আছে। So, এখানে বলা আছে ক্যালকুলেট দ্য ডিভিশনস ইয়ার এন্ড ক্যাশ ব্যালেন্স। একটা ডিভিশনে ইয়ার এন্ডে কত ক্যাশ আছে সেটা বের করতে বলছে। আর ইনফরমেশন দেওয়া আছে শুধুমাত্র এখানে ট্রেড রিসিভেবলস 90,000 টাকা। হ্যাঁ, সো এখানে কি বলছে, ডিভিশন এ ইজ আ রিটেল অপারেশন, its year-end working capital comprises inventory at cost, এখানে ভ্যালুয়েশনের কোনো ইস্যু নাই। হুম। স্যার, বা অন্যদের একটু জিজ্ঞাসা করলে ভালো হতো, এই ম্যাথটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, আমরা মনে হয় মুভ অন করলে ভালো হতো যদি কারো দরকার না হয়। হ্যাঁ, এটা আমার যতদূর মনে পড়ে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। জি সো স্যার, এটা আমাদের এটা actually- নিয়ে ডিসকাস করা হয়েছিল স্যার। হ্যাঁ, সো কারো কি কোনো প্রশ্ন আছে এটা এই এই ম্যাথটা রিলেটেড? সো এখন আপনার যেটা প্রশ্ন আসতে পারে, কেউ হয়তো মনে করতে পারেন যে
এই এই এত বড় ম্যাথ দিলে তাহলে কিভাবে হবে, কারণ আপনাদের এক্সাম তো এমসিকিউ হবে, তাই না? জি স্যার। এরকম ম্যাথ দিলে সেক্ষেত্রে এই একটা ম্যাথ থেকে হয়তো 4-5টা এমসিকিউ দিয়ে দিবে আপনাকে, তখন আপনার ওভাবে ওয়ার্কিং করে আপনাকে বের করতে হবে। স্যার আমার মনে হয় আমাদের তো কারণ কম্পিউটার বেস এক্সাম হবে স্যার, সেক্ষেত্রে কি আমাদেরকে এক্সট্রা পেপার অ্যালাউ করবে ওরা, বা ওরা কি দেওয়া হবে আমাদেরকে ক্যালকুলেশন করার জন্য? না, আপনি তো উম, ওই ওখানেই এক্সেল ফাইল ওপেন করে ক্যালকুলেট করতে পারবেন। এক্সেল ফাইলে করতে হবে আমাদের? হুম। ওকে। আমি জানি না বেসিক্যালি, মানে আমি আসলে এই আপনাদের এমসিকিউ এক্সাম চালু হওয়ার পরে আমি কখনো যাইনি এক্সাম হলে, ঠিক আছে? মানে স্যার এক্সেল ফাইলটা মনে করে যারা অনেকে প্রিয়ার্টিকেলস এর স্টুডেন্ট যারা আছে অনেকেই তো মনে হয় এক্সেল ফাইলটা ইউজ করতে পারে না, সেক্ষেত্রে জানাটা দরকার ছিল, এই জন্য কোশ্চেনটা করা। আলাদা রাফ খাতা নিয়ে ক্যালকুলেটরে নিজেদের করতে হবে, তারপর ওখানে বসাইতে হবে ফলাফল। কিভাবে? আলাদা রাফ খাতা নেওয়ার ব্যবস্থা আছে স্যার। ওকে ওকে, বুঝতে পেরেছি। তার মানে আপনি হার্ড খাতা কলম নিয়ে যেতে পারবেন, সেখানে লিখে তারপরে। নিতে পারবো না, ওইখান থেকে দেবে চাইলে পরে। ও আচ্ছা, তাহলে তো হলোই, কলম ও নিয়ে তাহলে গেলেই তো হবে। সমস্যা নেই স্যার। কলম নিয়ে গেলেই হবে। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল যে এক্সাম হলে কি ক্যালকুলেটর কি এলাও করবে না করবে না? করবে। ক্যালকুলেটর এলাও করবে তাই তো, তাহলে তো নিয়ে যেতে পারবো আমরা। জি সাইন্টিফিক ক্যালকুলেটর মনে হয় অ্যালাউ করে না, তাই না? স্যার, করে তো। করে না, আচ্ছা ও ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ। সাইন্টিফিক ওয়েলকাম। ক্যালকুলেটর আমরাও ইউজ করেছি। আমার সেই ক্যালকুলেটর আমার আমার এসএসসি তে, আমি তো সায়েন্স ছিল, তখন যে সাইন্টিফিক ক্যালকুলেটর কেনা ছিল সেটাই আমি এসএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে ইউনিভার্সিটি, এরপরে আপনার দিয়ে করছেন স্যার? সিএ, সিএও শেষ করেছি। আমার মনে হয় আছে এটা কোথাও। স্যার, সো ক্যাশ অপারেটিং সাইকেল, আমরা জানি যে একটা ক্যাশ পে আউট হওয়ার পর থেকে সেটা যে পারপাসে পে আউট করা হয়েছে, ডেফিনেটলি ফর বাইং ইনভেন্টরি অর ইউজিং ইন দ্য প্রোডাকশন প্রসেস, এই ক্যাশ আউট হওয়ার পরে পুরো প্রসেস শেষ হয়ে তারপরে আপনি সেল করলেন, প্রোডাক্টটা প্রোডাকশন হলো, প্রোডাকশন হওয়ার পরে ফিনিশ গুডস আপনি হাতে পেলেন, তারপরে সেই ফিনিশ গুডসটা আপনি সেল করলেন, করার পরে রিসিভেবল কালেকশন হলো। এই যে পুরো প্রসেসটা, এটাকেই আমরা বলি ক্যাশ অপারেটিং সাইকেল। মানে ক্যাশটা অপারেশনে দেওয়ার পরে ক্যাশ আউট হওয়া থেকে ক্যাশ ইন, এই পুরো প্রসেসটাকে আমরা বলি ক্যাশ অপারেটিং সাইকেল। So the cash operating cycle is the length of time between paying out cash for raw materials and other input costs and receiving the cash for goods or services supplied. ঠিক আছে? The length of each element of working capital, like আপনার প্রথমে হলো রিসিভেবল কতদিনে কালেকশন হয়, পেয়েবলস আপনি কতদিনে পে করেন, হ্যাঁ, তারপর প্রোডাকশন করতে কতদিন সময় লাগে, ফিনিশ গুডস ইনভেন্টরি হাতে কতদিন থাকে, এই সব জিনিসগুলাকেই কনসিডার করতে হয়, ক্যান বি ক্যালকুলেটেড ইন ডেজ অ্যান্ড দেন সাম টু ডিটারমাইন দ্য length of the cash operating cycle. Liquidity problems can be caused if the cash operating becomes too high, too long যদি হয়, মানে ক্যাশ অপারেটিং সাইকেলটা বেসিক্যালি মিন করে, আপনি বুঝতে পারছেন যে আমি আজকে যদি 100 টাকা ইনভেস্ট করি, করার পরে আমি একটা জিনিস কিনবো, কিনে সেটাকে প্রোডাকশন করব, করে তারপরে এটা ফিনিশ গুডস পাবো, তারপর ফিনিশ গুডসটা বিভিন্ন ডিপোতে বা বিভিন্ন আমার শোরুমে যাবে, তারপর ওখান থেকে কাস্টমার কিনবে, কেনার পর কাস্টমার টাকা পাবো। এই যে প্রসেসটা, তো অনেকগুলা প্রসেস কিন্তু এর ভিতরে আছে। মানে স্যার আমার গুডসটা একদম প্রসেসের পরে আমার নগদ টাকায় রূপান্তর হওয়া পর্যন্ত সমস্ত কাজগুলো এটার মধ্যে পর্যন্ত মানে অন্তর্ভুক্ত আপনি থাকে। ক্যাশ আউট করছেন যখন, তখন থেকে ক্যাশ আপনার যখন ইন হবে, এই সময়টা পুরোটাই জি স্যার, ক্যাশ অপারেটিং অপারেটিং সাইকেলের সাইকেল। অন্তর্ভুক্ত। তাহলে হ্যাঁ, কিছু বলেছেন? নো স্যার। তার মানে এর ভিতরে যতগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলা যত বড় হবে, যত লেন্দি হবে, আপনার ক্যাশ অপারেটিং সাইকেল তত লেন্দি হবে। প্রসেসগুলা যত মানে আপনার শর্ট হবে, তত আপনার ক্যাশ অপারেটিং সাইকেল শর্ট হবে, তত ভালো।
কারণ আপনি চাইবেন আমি একটা টাকা ইনভেস্ট করার পরে, ধরেন একজন আজকে 1 লাখ ডলার ইনভেস্ট করলো, করার পরে 1 বছর পরে সে 1,20,000 ডলার পেল। ঠিক আছে। আরেকজন 1 লাখ ডলার ইনভেস্ট করলো, সে 6 মাস পরে 1,20,000 ডলার পেলো। তাহলে কোনটা ভালো? হুম। স্যার আবার একটু বলা যাবে, শুনতে পাইনি। আমি বলছিলাম যে একজন ধরেন আজকে 1 লাখ ডলার ইনভেস্ট করলো, 1 বছর পরে সে 1,20,000 ডলার রিটার্ন পেল। ঠিক আছে। আরেকজন 1 লাখ ডলার ইনভেস্ট করেছে, সে রিটার্ন পেল 1,20,000 ডলার 6 মাস পরে। তো স্যার সেক্ষেত্রে কোনটা 6 মাস ভালো? পরে যে পেয়েছে ওই তার ওইটা ছয় ছয় মাস ভালো মাস তাই পরে না? পর যেটা যেটা সে হবে সে ওইটাই তো তার তার বেশি বেনিফিট। দুইবার রোলিং করতে পারবে সে। হ্যাঁ, তাহলে সে যদি 6 মাস পরে পায়, এই জিনিসটা আবার রোলিং করে কিন্তু 1 বছরে সে আরো, ধরেন তখন হয়তো আরো 20,000 ডলার ইনকাম করতে পারবে। তো এই জন্যই ক্যাশ অপারেটিং সাইকেলটা যত ছোট হবে তত বিজনেসের জন্য ভালো। হ্যাঁ। সো আমরা যদি দেখি, আহ দেখেন পেয়েবলস এর ক্যাশ পেমেন্ট করা হচ্ছে পারচেস করে, তারপর র ম্যাটেরিয়ালস ইনভেন্টরিটাকে প্রোডাকশন প্রসেসে দেওয়া হলো, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি প্রোডাকশন প্রসেস শেষ হলো, তারপর ফিনিশ গুডস ইনভেন্টরি, তারপর সেলস করা হলো, সেলস করার পরে আপনার রিসিভেবলস হলো, অ্যাকাউন্টস রিসিভেবল। সেই অ্যাকাউন্টস রিসিভেবল যখন আপনি ক্যাশ কালেকশন করলেন তখন আপনার হাতে ক্যাশটা অ্যাভেলেবল হলো। সেইভাবে এটা রোল করতেই থাকে, রোলিং ফরওয়ার্ড করতেই থাকে। ঠিক আছে। তো এটাকেই আমরা বলি ক্যাশ অপারেটিং সাইকেল। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো ক্যাশ অপারেটিং সাইকেল এখন ওটা তো দেখলাম আমরা, যে হ্যাঁ এইভাবে যায় বিষয়টা সাইকেলের চাকার মতো। কিন্তু এটা আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করি? ক্যালকুলেট করি হলো, দেখেন একটা জিনিস আমি পারচেস করার পরে র মেটেরিয়ালস পেলাম, র মেটেরিয়ালস আমি পারচেস করলাম, করার পর আমরা র মেটেরিয়ালস কতদিন আমার হাতে থাকে প্রোডাকশন প্রসেসে যাওয়ার আগে সেটা আমাদের জানতে হবে। তার মানে র মেটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড। সো অ্যাভারেজ ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ডিভাইডেড বাই অ্যানুয়াল ইউজেস অফ র মেটেরিয়ালস ইন্টু 365। এটা দিলে আপনার বের হয়ে আসবে কতদিন র মেটেরিয়ালসটা আপনি হোল্ড করেছেন। তারপরে পেয়েবলস এর পার্টটা আমি পরে বলি। আচ্ছা, অ্যাভারেজ প্রোডাকশন পিরিয়ড, তার মানে এই র মেটেরিয়ালসটা আপনি যখন প্রোডাকশনে দিলেন, দেওয়ার পরে কতদিন লাগে আপনার প্রোডাকশনটা হতে। সো সেটা হলো অ্যাভারেজ প্রোডাকশন পিরিয়ড। সো ইন দ্যাট কেস আমরা কি করি, যে অ্যাভারেজ ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যেটা প্রোডাকশনে থাকে সেটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলি, অ্যান্ড দেন ডিভাইডেড বাই অ্যানুয়াল কস্ট অফ সেলস ইন্টু 365। এখানে কতদিন প্রোডাকশন প্রসেসে থাকে সেই ডেইজটা বের হয়ে আসবে। তারপরে অ্যাভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। ইনভেন্টরিটা প্রোডাকশন প্রসেস থেকে বের হয়ে আসলো, সঙ্গে সঙ্গে তো আর সেলস হবে না, আপনার তো সেল করার জন্য একটা টাইম লাগে, তাই না? সো সেল করতে যে টাইমটা লাগে সেটা এখান থেকে বের হয়ে আসবে, এভারেজ ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ডিভাইডেড বাই অ্যানুয়াল কস্ট অফ সেলস ইন্টু 365। সো আপনার বের হয়ে আসবে এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। তার প্রথমে র ম্যাটেরিয়ালস, তারপরে এভারেজ প্রোডাকশন পিরিয়ড, তারপর এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, তারপরে সেল হওয়ার পর এটা কালেকশন করতে কিছুদিন সময় লাগে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার উম, এই এভারেজ রিসিভেবলস কালেকশন পিরিয়ড যদি আমরা দেখি, এভারেজ রিসিভেবলস ডিভাইডেড বাই অ্যানুয়াল সেলস রেভিনিউ ইন্টু 365। স্যার এখানে এখন অ্যানুয়াল কস্ট বলতে কি স্যার টোটাল কস্টটাকে বোঝাচ্ছে, আমার প্রোডাকশনের ক্ষেত্রে যে টোটাল কস্টটা হয়? হুম 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 হুম, অ্যানুয়াল টোটাল যে কস্ট অফ সেলস। ওকে স্যার। কস্ট ঠিক অফ আছে। সেলস বলতে স্যার এটা তো সিওজিএস স্যার। কস্ট অফ, হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস। ওকে। স্যার এখানে অ্যাভারেজ যে ইনভেন্টরি অথবা অ্যাভারেজ বলতে এখানে কি অন্য কোনো মানে এটার ভিতরে কোনো ইয়ে আছে মানে এটা এই অ্যাভারেজটা মানে কিভাবে হবে স্যার? ওপেনিং বছরের শুরুতে কত ছিল, বছরের শেষে কত ছিল, যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পেরেছেন? এভারেজ বলতে আমরা বোঝাই জি স্যার, জি ওপেনিং, স্যার, যেমন বুঝতে আমি পারছি। র মেটেরিয়ালস এর কথা যদি বলি, ওপেনিং র মেটেরিয়ালস ইনভেন্টরি প্লাস ক্লোজিং র মেটেরিয়ালস ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, এটাই এভারেজ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন এই যে এভারেজ পেয়েবলস পেমেন্ট পিরিয়ড, এটাকে মাইনাস কেন করছি বলেন? এটার পিছনে রিজনটা কি যে আমরা কেন এটাকে মাইনাস করছি?
কে বলতে পারবে? কোনটা স্যার? কোনটা মাইনাস করতেছে? এই যে একটা নেগেটিভ আছে না ডেইজ এর ঘরে, দেখেন ডেইজ এর ঘরে যে এক্স 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 দেওয়া হয়েছে, তার মধ্যে একটা নেগেটিভ, মানে অ্যাভারেজ পেয়েবলস পেমেন্ট পিরিয়ড। এটা নেগেটিভ কেন? স্যার এটা নেগেটিভ হচ্ছে যখন আমার হচ্ছে যে মানে আমি যদি কোনো কিছু র মেটেরিয়াল বাকিতে ক্রয় করি, সেক্ষেত্রে আমার একটা টাকা হচ্ছে হোল্ডিং, মানে সেই আমার হচ্ছে যে যার কাছ থেকে কিনতেছি তার কাছে আমার টাকাটা হোল্ড হয়ে থাকে, তাকে ওটা আমার পরিশোধ করতে হবে। তো এই যখন আমি হচ্ছে ওটাকে আমি পরিশোধ করবো, সেক্ষেত্রে তো আমার নগদটা চলে যাবে, এই জন্য হচ্ছে আমি ওটা বিয়োগ করে দেখাচ্ছি। এটা তো ডেইজ, তো ডেইজ এটা যখন এটা ধরেন, ধরলাম এটা ও 10 দিন, এটা 10 দিন, এটা 10 দিন, এটা 10 দিন, 40 দিন। সো লেন্থ অফ সাইকেল এখানে 40 দিন হতো যদি এই মাইনাসটা না থাকতো। এখন ধরেন এটা 5 দিন, তো সেক্ষেত্রে তো আমার এখানে 35 দিন হচ্ছে। এটার উপরে ইম্প্যাক্টটা কি? না, মাইনাস বলতে এখানে তো আর অ্যামাউন্ট না, এটা তো ডেইজ। অ্যামাউন্ট হলে না হয় বুঝলাম যে হ্যাঁ এটা খেয়াল করি নেগেটিভ না পে আমি এই আউট। জন্য স্যার। তাহলে কেন এটা নেগেটিভ কেন হচ্ছে? স্যার আচ্ছা, জানা নেই স্যার, বলে দিলে ভালো হতো স্যার। ওকে। ওকে, লেটস সে আপনি জানুয়ারির 1 তারিখে ইনভেন্টরি পারচেস করেছেন, ঠিক আছে? তা ইয়েস স্যার। র মেটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড হলো, আমরা ধরলাম যে 20 দিন, ঠিক আছে? সো র মেটেরিয়ালসটা আপনি জানুয়ারির 21 তারিখ পর্যন্ত হোল্ড করছেন, এটা বাদ দিই। আচ্ছা, তারপরে ইনভেন্টরিতে প্রোডাকশন প্রসেসে এটা ধরেন লাগে আপনার 35 ডেজ, রাইট? এরপরে ফিনিশড গুডস ইনভেন্টরি আপনার হওয়ার পরে আপনার হাতে এটা অন এভারেজে হয়তো 25 ডেজ থাকে। আর আপনার রিসিভেবল কালেকশন পিরিয়ড হলো 45 ডেজ, টোটাল 125 দিন, তাই না? ইয়েস স্যার। ক্রেডিট টেকেন ফ্রম সাপ্লায়ার্স অথবা পেয়েবলস পেমেন্ট পিরিয়ড, যেটা এটাকে বাদ দিলাম। আপনি জানুয়ারির 1 তারিখে একটা জিনিস যদি কিনেন, 20 দিন হোল্ডিং ইনভেন্টরিতে থাকে, তারপরে 35 দিন আপনার ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস হিসাবে 25 দিন, তারপর 45 দিন থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন হইতে 45 দিন লাগে। তার মানে আলটিমেটলি আপনার ক্যাশ ইনফ্লো হচ্ছে কবে গিয়ে? মের 6 তারিখে গিয়ে, তাই না? ইয়েস স্যার। কিভাবে? এটা প্লাস এটা, তার মানে মে 6 তারিখ, মে 6 তারিখে গিয়ে ইনফ্লো হচ্ছে। 125 দিন আপনার সময় লাগে এই প্রসেসটাতে। আচ্ছা, তো আপনার ক্যাশ অপারেটিং সাইকেল বলতে আমরা বুঝি যেদিন ক্যাশ ইন আউটফ্লো হচ্ছে আর যেদিন ইনফ্লো হচ্ছে, এই দুইটা দিনের পার্থক্য, তাই না? ইয়েস স্যার। তো আমি এটাকে যদি নিয়ে আসি, সো ক্যাশ, স্যার তাহলে আমরা মাইনাস করলাম এই জন্য যে অ্যাকাউন্টস পেয়েবল আর রিসিভেবলের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জন্য কি মাইনাস করলাম কেন স্যার? যেটা তো স্যার শুনলাম না। বলবো বলবো, সময় হোক। ওই দিন একটা ভিডিও দেখছিলাম, সে যেন ফেসবুকে মনে হয়, মানে বিয়ের কাজী কাজী সাহেবের সামনে বসা তো, মানে কবুল বলার আগেই মেয়ে ছেলের হাত ধরে ফেলছে। এখন হুজুর বলছে যে আর বিয়েটা হয়নি, একটু ওয়েট করেন, আগে ধরতে নাই। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বুঝলাম যে ক্যাশ আউটফ্লোটা হবে জানুয়ারির 1 তারিখে, যে ইনভেন্টরিটা কিনেছি সেটা প্রসেস করে আহ এটা বিক্রি করে ক্যাশ আসতে আসতে আমরা পাবো মে 6 তারিখে, তাই না? জি স্যার। তো জানুয়ারির 1 তারিখে যে ইনভেন্টরিটা কিনেছি, তো এইটার ধরেন ক্রেডিট পিরিয়ড ছিল
আপনার 30 ডেজ, ঠিক আছে? ওকে তাহলে স্যার। 30 ডেজ যদি হয়, 30 ডেজ যদি হয়, 5 ডেজ এইভাবে লিখি, হ্যাঁ, 30 ডেজ যদি হয়, তার মানে অ্যাকচুয়ালি এই যে ইনভেন্টরিটা আমরা উম, যে ইনভেন্টরিটা আমরা জানুয়ারির 1 তারিখে কিনেছি, তাই না? So, ইয়েস স্যার। এটার পেমেন্ট আসলে আমরা কবে করলাম, মানে ক্যাশ আউটফ্লোটা কখন হলো? ক্যাশ আউটফ্লোটা হলো এইটা প্লাস 30 ডেজ, তাই না? তার মানে 31শে জানুয়ারি আমরা পেমেন্টটা করলাম, কারণ সে আমাকে 30 দিনের ক্রেডিট পিরিয়ড দিয়েছিল। তো আমি যে জিনিসটা জানুয়ারির 1 তারিখে কিনেছি, সেটার জন্য পেমেন্ট আমি কখন করেছি, মানে আমার ক্যাশ আউটফ্লোটা অ্যাকচুয়ালি কখন হয়েছে? 31শে জানুয়ারি, যেহেতু জি আমার স্যার। 30 দিন ক্রেডিট পিরিয়ড আছে। তো আমরা ক্যাশ অপারেটিং সাইকেল বলতে যেটা বুঝি, যে ক্যাশ ইনফ্লো যেদিন হবে, মানে ক্যাশ আউটফ্লো যেদিন হবে আর ক্যাশ ইনফ্লো যেদিন হবে, এই দুইটা দিনের যে মাঝখানে যে দিনগুলা, এটাকে আমরা বলি ক্যাশ অপারেটিং সাইকেল ইন ডেজ, ঠিক আছে? ওকে স্যার। তো সেটা যদি হয়, তাহলে 31শে মে মাইনাস 6 মে মাইনাস 31শে জানুয়ারি, 95 ডেজ, তাই না? জি স্যার। তো ইন ডেজ যদি আমরা বলি, ক্যাশ অপারেটিং সাইকেল হলো 95 ডেজ। তাহলে সাপ্লায়ারকে পেমেন্টটা সাপ্লায়ারকে যে পেমেন্টটা করব, সাপ্লায়ারকে পেমেন্টটা করা মানে কি, মানে আমার ক্যাশ ইনভেন্টরি আমি হাতে পেয়েছি 1 তারিখে। So, আমার তো কাউন্ট হওয়া শুরু হয়েছে যে ইনভেন্টরি হাতে থাকলো 20 দিন। বাট আমি তো পে করছি গিয়ে 21শে জানুয়ারিতে গিয়ে আমার প্রোডাকশন প্রসেসে চলে গেল। তারপরে প্রোডাকশন প্রসেসে 35 দিন থাকে। বাট ওই দিন থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আপনি কাউন্ট করা শুরু করছেন। বাট অ্যাকচুয়ালি আপনার ক্যাশ আউটফ্লো হয়েছে 31শে জানুয়ারিতে গিয়ে, মানে 30 দিন পরে। তাহলে ওই 30 দিনকে মাইনাস করে নিতে হবে না? ইয়েস স্যার। ওই 30 দিনকে মাইনাস করতে হবে, কারণ আমার তো ইনভেন্টরি হাতে পেয়েছি আজকে, বাট আমার তো ক্যাশ আউটফ্লো হয়েছে আরো 30 দিন পরে। আমার তো দিন কাউন্ট হওয়া শুরু হবে, আমি যদি ইন টার্মস অফ, মানে আমরা যদি ক্যাশ বেসিস চিন্তা করি, তাহলে কিন্তু আমার ক্যাশটা আউটফ্লো হয়েছে যেদিন থেকে, তার মানে আজকে ইনভেন্টরি পেয়েছে আজকে থেকেও 30 দিন পর। সো এই কারণেই এই ক্রেডিট টেকেন ফ্রম সাপ্লায়ার্স অথবা এই পেয়েবলস পেমেন্ট পিরিয়ড যেটা, সেটাকে মাইনাস করি আমরা। মাইনাস করলে স্যার দেখেন এখানেও 95 ডেজ হয়েছে, এখানেও আমাদের ক্যালকুলেশনে নাইনটি স্যার ফাইভ একটা ডেজ কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর। স্যার, এটা যদি এরকম ডিভাইডেড হয়ে 50%, 50%, মানে 50% পেমেন্ট সে যদি একটা টাইমে করে আর বাকি 50% যদি সে পরে করে, সেক্ষেত্রে আউটফ্লোর ডেজটা আমরা কিভাবে কাউন্ট করব? এইগুলো যেটা হলো আপনার এই যে সাপ্লায়ারের ক্ষেত্রে, যখন ক্রেডিট টেকেন ফ্রম সাপ্লায়ার্স, যে সাপ্লায়ার গুলোর কাছ থেকে আপনি ক্রেডিট পাচ্ছেন সেটা নিয়েই আমরা শুধু চিন্তা করছি আর কি। হ্যাঁ, সো যেগুলোতে ক্রেডিট আপনি পাচ্ছেন না, সেটা এখানে আসছে না, ঠিক আছে? কারণ যেটা পাচ্ছেন সেইটুকুই শুধু মাইনাস হবে, কারণ যেটা ক্রেডিট পাচ্ছেন না, সেটা তো আপনার এই যে 1 তারিখে আপনি কিনেছেন 1 তারিখেই পে করে দিলেন, সেক্ষেত্রে তো আর এখানে নেগেটিভ মাইনাস করার দরকার নাই, তাই না? এই জন্য যেটা করা হয়, এটা তো অ্যাকিউরেটলি কিন্তু এই প্রসেসটা ক্যালকুলেট করা সম্ভব না। যার কারণে জানুয়ারির 1 তারিখে আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, আর ডিসেম্বরের 31 তারিখে যে অ্যাকাউন্টস পেয়েবল, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজটা নেওয়া হয়, সেটাকেই কনসিডার করা হয় ওভার দ্য পিরিয়ডে। এরকমই অন অ্যাভারেজ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু হয় না। মানে আমরা একটা কারণ এস্টিমেটেড একটা জানুয়ারিতে ক্যালকুলেশন করি। একরকম, ফেব্রুয়ারিতে একরকম, মার্চে একরকম হয়, তাই না? অ্যাকচুয়ালি তো এটা সম্ভব না। এখন বলেন, এরপরে আর কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার, আমার নেই। সো এই এই পার্টটা বুঝতে পেরেছেন তো, যে এই অ্যাভারেজ পেয়েবলস পেমেন্ট পিরিয়ডটাকে আমরা কেন মাইনাস করছি?
জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার শুধু শর্টকাটে আরেকবার বলবেন, মানে একটু আরেকবার শুনলে হয়তো ক্লিয়ার হয়ে যেত ফুললি। আপনি নিশ্চয়ই এই ক্লাসের টাকাটা মধ্যে লগ করে মাঝখানে যেগুলো দেখবেন। আমরা ক্যাশ পারচেজ করছি ওইটা কিভাবে অ্যাডজাস্ট করলেন এটা বুঝতে পারিনি। ও, ক্যাশ পারচেজের কথা বলছি না। ক্যাশ পারচেজ যদি হয়, আচ্ছা, আমরা তো এইটা সবগুলো ইনভেন্টরির জন্যই কাউন্ট করছি, তাই না? ক্যাশ অপারেটিং সাইকেলটা শুধুমাত্র এই পার্টটা যেটা, যে আহ, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই এই পার্ট দুটো হলো শুধুমাত্র যেগুলো ক্রেডিটে কেনা হয়েছে এবং ক্রেডিটে বিক্রি করা হয়েছে সেটার উপর বেস করে আসবে। কারণ আপনি যে মাইনাস করবেন 30 ডেজ, 30 ডেজ মাইনাস করবেন কিসের উপর বেসিস করে? শুধুমাত্র যেটা পেয়েবলস আছে ওই পার্টটুকুর উপরে। তার মানে যেটা যেটা বাকিতে কেনা হয় না, নগদে কেনা হয়, সেই জিনিসটা এখানে আসবে না। আবার বিক্রির ক্ষেত্রে যেটা ধরেন, আপনি এই যে 22শে মার্চ আপনি প্রোডাক্টটা আপনার হাতে থেকে চলে যায়, বিক্রি হয়ে যায়, ঠিক আছে? হওয়ার পরে 45 ডেজ ক্রেডিট পিরিয়ড। এখন যে টাকাটা 22শে মার্চ আপনি রিসিভ করেছেন, সেটার ক্ষেত্রে তো আর এই জিনিসটা আসবে না। এখন সেক্ষেত্রে মনে হতে পারে যে দুটা ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আপনার দুইটা ক্যাশ অপারেটিং সাইকেল হতে পারে একটা কোম্পানির। একটা হলো যে প্রোডাক্টগুলো ক্যাশে কিনছে এবং ক্যাশে বিক্রি করছে তাদের জন্য একটা। এখন যে প্রোডাক্ট ক্যাশে কিনছে ওটাই যে ক্যাশে বিক্রি করতেছে তাও না। সো এইগুলো কিন্তু কন্ট্রোভার্সি আছে। এক্স্যাক্টলি আপনি এই জিনিসটা, এই যে ক্যালকুলেশনটা করবেন, এটা আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি এখানে 95 ডেজ লাগে। সো কিছু জিনিস আছে আপনি আগে রিয়েলাইজ হবে, আগে ক্যাশ পাবেন, কিছু পরে। সো এখানে যেহেতু আবার অ্যাভারেজ ধরা হচ্ছে, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, এখন সারা বছরে সবসময় কি ওই অ্যাভারেজের মতোই থাকে? নাও থাকতে পারে, কারণ কিছু সিজনালিটি থাকে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। আবার কিছু কিছু প্রোডাক্ট দেখা যায় বছরে এক সময়ই খুব বেশি চলে, অন্য সময়গুলোতে কম চলে। সো তাদের ক্ষেত্রে কিন্তু এই মডেলটা খুব বেশি মানে ফ্রুটফুল হবে না। আবার এই যে অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন পিরিয়ড আমি যেটা দেখছি এখানে 45 ডেজ, আমরা এটা একটা ক্যালকুলেট করলাম যে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই সেলস ইন্টু 365। অ্যাকচুয়ালি এটা যেটা আসতেছে, আমার ধরেন অ্যাকচুয়াল প্র্যাকটিস আছে আমার হয়তো, আমার যত B2B বিজনেস করি লেটসে, আমি হয়তো আমার রিসিভেবল যারা আছে মানে আমি যাদের কাছে সেল করি তাদের কাছে আমার ক্রেডিট পিরিয়ড আছে 60 ডেজ অ্যাজ পার এগ্রিমেন্ট। সো তারা অন এভারেজ 60 ডেজ পর পর পেমেন্ট করে, অন এভারেজ 60 to 70 ডেজ এর মধ্যে পেমেন্টটা করে। তো সেক্ষেত্রে তাদের ডাটা নিয়ে যদি আপনি এটা ক্যালকুলেট করেন, এই যে 45 ডেজ যেভাবে আসছে ওটা কিন্তু এরকম আসবে না। আমি দেখেছি এটা ক্যালকুলেট করে। সো আলটিমেটলি কিছু ডিফারেন্সেস থাকবে। এখানে অ্যাকিউরেটলি আপনি কোনো কিছু ক্যালকুলেট করতে পারবেন না, যেহেতু আপনার এমআইটা কি বা এই এই যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি এগুলো কস্ট অ্যাকাউন্টিং। সো দিস ইজ ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ অ্যাকিউরেট আপনি ডাটা পাবেন না। দিস আর বেসিস বেসড অন হুইচ ইউ ক্যান মেক ইউর ফোরকাস্ট। আপনি যখন এটা জানবেন, তার মানে আপনার যদি ক্যাশ অপারেটিং সাইকেল 45 ডেজ হয়, আপনি চিন্তা করবেন 45 ডেজ ইন্টু 45 ডেজ এর ইনভেন্টরি ভ্যালু কত, 45 ডেজ এর ওভারহেড কত, 95, 95 ডেজ এর ইনভেন্টরি কত, 95 ডেজ এর ওভারহেড কত। তার মানে এই টাকাটার সমপরিমাণ আপনার ওয়ার্কিং ক্যাপিটালের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আপনি যদি জানেন আপনার ক্যাশ আউটফ্লো হয়ে ইনফ্লো হতে হতে 95 ডেজ লাগে, তার মানে লেটস সে 3 মাস। তার মানে আপনার 3 মাসের আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট লাগবে। সো 3 মাসের জন্য আপনার কি কি লাগবে? আপনার ইনভেন্টরি, সো আদার ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, আমি বলবো প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিন ওভারহেড। তার মানে এই তিনটা জিনিস এর যে ভ্যালু বা প্রাইসিং বা কস্টিং ফর 3 মান্থস বা 95 ডেজের যে ইকুইভ্যালেন্ট যে কস্টিং, আর এই টাকাটার সেলস এন্ড সমপরিমাণ মার্কেটিং ওয়ার্কিং ওভারহেড ক্যাপিটাল আসবে না আপনাকে স্যার? অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ,
স্যার বললেন ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড আর অ্যাডমিন ওভারহেড বলেন, আর স্যার এসজিএ বা সেলস এন্ড মার্কেটিং ওভারহেড আসবে না? মানে অ্যাডমিন বা সেলিং যা যা আছে আর কি, ও জি স্যার, বুঝতে পারছি। যা যা আছে মানে 3 মাসের আপনার অফিসের যত খরচ। হ্যাঁ, আর শুধু ইনভেন্টরি হবে না তো, মানে ইনভেন্টরি তো আর কিনে আপনি, আপনি তো ট্রেডিং কোম্পানি না, আপনি ধরেন প্রোডাকশন ওরিয়েন্টেড কোম্পানি। সো ট্রেডিং কোম্পানি হলে যা যা লাগে মানে 3 মাস রিলেটেড, 3 মাসের ইনভেন্টরি কস্ট, 3 মাসের প্রোডাকশন কস্ট, 3 মাসের অ্যাডমিন সেলিং যা যা আছে, 3 মাসের ইকুইভ্যালেন্ট বা 95 ডেজের ইকুইভ্যালেন্ট আপনার যে টাকাটা লাগবে, ওই টাকার সমপরিমাণ আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কারণ আপনি আজকে ইনভেস্ট করলেন, 3 মাস কি বসে থাকবেন? 3 মাস তো বসে থাকবেন না, 3 মাস তো আপনাকে চালাতে হবে। জি স্যার। এই 3 মাস বা 95 ডেজ চালানোর জন্য রিকোয়ার্ড যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এইটাই, এটার অবজেক্টিভ তো এটাই যে আমার এই যে ক্যাশ অপারেটিং সাইকেল বের করার কারণ কি? কারণ এটাই দেখা যে আমি যে এতদিন ধরে যে টাকাটা পড়ে থাকবে, মানে আমি আজকে ইনভেস্ট করলে 95 দিন পরে পাবো, তাহলে এই 95 দিন কিভাবে চলবে? 95 দিনে আমাকে আরো নতুন ব্যাচ প্রসেসিং করতে হবে, 95 দিনের ইনভেন্টরি মানে 95 দিন প্রোডাকশন হবে যে ইনভেন্টরি, তারপর আদার ডিরেক্ট কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিন অ্যাডমিন ওভারহেড, তারপরে আদার প্রোডাকশন ওভারহেড, ইনডিরেক্ট কস্ট, তারপর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এই 3 মাসে যা যা লাগবে সবগুলা আমাকে কিনতে হবে, ইদার আমাকে বাকিতে কিনতে হবে, or I'll have to arrange overdraft from bank, or I'll have to arrange, bank loans, or I'll have to arrange working capital or loan from shareholders, অথবা ইকুইটি বাড়াতে হবে, শেয়ার ক্যাপিটাল বাড়াতে হবে, whatever may be the way, you will have to arrange that funding. Or you are a running company, you have your retained earnings, right? That money is in your bank, so you can keep some portion of the cash or the bank balances as working capital to cover this period. দ্যাটস ইট। আপনার হাতে টাকাও থাকতে পারে, কিন্তু কতটুকু পরিমাণে আপনি রাখবেন। এখন যদি আপনার হাতে সুযোগ থাকে যে আপনার এক্সট্রা ক্যাশ গুলো আপনি লং টার্ম ইনভেস্ট করবেন, তার মানে 3 মাসের ইকুইভ্যালেন্ট ক্যাশ আপনার হাতে রেখে বাকি টাকাটা লং টার্ম ইনভেস্টমেন্ট করলেন। আর 3 মাসের যেটা, 3 মাসের টাকা একবারে তো আপনার ধরেন কারেন্ট অ্যাকাউন্টে ফেলে রেখে লাভ নাই, তার মানে আপনি কি করবেন? আপনি হয়তো 1 মাসের ইকুইভ্যালেন্ট রাখবেন, বাকি 2 মাসের ইকুইভ্যালেন্টটা আপনি এসএনডি তে রাখবেন, যেটা শর্ট নোটিশে উঠানো যায়। তাহলে ওইখান থেকে আপনি একটা রিটার্ন পাবেন। ক্লিয়ার? সেইভাবে আপনার ট্রেজারি ম্যানেজমেন্ট আপনি করতে পারেন। আর অনেক ফর্মুলা, অনেক মেথোডোলজি আছে, এক একজনের ব্রেন এক একভাবে কাজ করে, এক একভাবে চিন্তা করে। এখন বুঝতে পেরেছেন যে এই যে অ্যাভারেজ পেয়েবলস পেমেন্ট পিরিয়ডটা আমরা কেন মাইনাস করছি এখানে? এটা মাইনাস করা মানে ক্যাশ অপারেটিং এই যে লেন্থ অফ সাইকেলটা কমে যাওয়া। কমানোর উদ্দেশ্য হলো ওইটাই যে আমি তো পেমেন্টটা করছি এতদিন পরে, সেই দিন দিয়ে এটাকে কমানো, ক্যাশ অপারেটিং সাইকেলটাকে কমিয়ে নিয়ে আসে। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। এরপর ক্যাশ অপারেটিং সাইকেলের আরেকটা প্রবলেম আছে, এটা তো নিশ্চয়ই আমি করে দিব না, বিকজ আমি তো একটা বলে দিছি, বাকিটা আপনাদের পারার কথা। আপনারা কি করেছেন এটা? তো এটা তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। এটা যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। যদি কারো কোনো প্রবলেম থাকে, কেউ যদি না পারেন, দেন উই শ্যাল ডিসকাস ইন আওয়ার নেক্সট ক্লাস। সো এখানে যেটা বলছে যে কস্ট অফ সেলস বের করতে বলছে, তারপরে র মেটেরিয়ালস ইন ইনভেন্টরি কতদিন আপনি হোল্ড করেছেন, তারপরে ক্রেডিট টেকেন ফ্রম সাপ্লায়ার্স কতদিন, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন ইনভেন্টরি কতদিন, তারপর ফিনিশ গুডস ইন ইনভেন্টরি কতদিন, ক্রেডিট গিভেন টু কাস্টমার্স মানে অ্যাভারেজ রিসিভেবল কালেকশন পিরিয়ড কতদিন। সো দ্য নাম্বার অফ ডেজ বিটুইন পেমেন্টস অ্যান্ড রিসিভ, তার মানে ক্যাশ অপারেটিং সাইকেল, এই এতগুলো বের করতে হবে। তার মানে আপনার যদি এই প্রশ্ন আসে, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আপনাকে হয়তো 6টা 7টা এমসিকিউ দিয়ে দিবে এখানে। ক্লিয়ার? সো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বললে আমি করে দিব।
ক্যাশ অপারেটিং সাইকেলের ক্ষেত্রে আমাদের লিমিটেশনস অফ ওয়ার্কিং ক্যাপিটাল পারফরমেন্স মেজার্স, সলিউশনস টু লিকুইডিটি প্রবলেমস কি কি হতে পারে সেগুলো এখানে একটা ওভারভিউ, এগুলো বইয়েও আপনাদের আছে। দ্য মেজার্স মাস্ট বি ইউজড উইথ কেয়ার বিকজ দ্য ব্যালেন্স শিট ভ্যালুজ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম মে নট বি টিপিক্যাল। মানে এখানে যেটা বলে আপনার প্রবলেমে বলবে কি ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি সমান ছিল, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। ঠিক আছে। সো ওপেনিং ক্লোজিং সমান হওয়ার কারণে প্রবলেমটা যত সুন্দরভাবে সলভ হলো, অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা এত সোজা না। হ্যাঁ। তারপরে ব্যালেন্সেস ইউজ ফর আ সিজনাল বিজনেস উইল নট রিপ্রেজেন্ট এভারেজ লেভেলস ক্রিসমাস ট্রি ম্যানুফ্যাকচারার, এই যে বললাম যেটা। তারপরে যারা পাঞ্জাবি ধরেন বেচে, তো যারা পাঞ্জাবি পায়জামা বানায় এবং বিক্রি করে, তাদের তো সিজনাল, মানে ম্যাক্সিমাম ঈদের সময় তাদের কাজে লাগে। তাহলে সারা বছর তো তার একরকম এই ইনভেন্টরি লেভেল থাকবে না, সেলসও একরকম থাকবে না। লেটস সে যারা শু ম্যানুফ্যাকচার করে অ্যান্ড সেল করে, তাদের কি সারা বছর একরকম থাকে? বলেন। ও স্যার। কেন থাকে না বলেন তো? স্যার হয়তো তাদের বৃষ্টির সময় একটু সেল ডাউনফল হয়, এরকম সামথিং কিছু একটা। এক্সাক্ট জায়গাটাতে আপনি যেতে পারেন নাই। সেটা হলো যে নর্মালি স্কুলের সিজন যখন শুরু হয় জানুয়ারিতে, তখন স্কুলের কিছু শুজ আছে, অক্সফোর্ড স্কুল শুজ। ঠিক আছে। বাচ্চাদের এই শুজ গুলা সব স্কুল থেকে সাজেস্ট করে, তখন এটার একটা হিউজ একটা সেলস হয়, যেটা বছরের অন্য কোনো সময় হয় না। তার মানে এটা কখন হয়? এটা হয় ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারিতে। রাইট, আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি। তারপরে ধরেন কেডস, কেডসটা মানুষ নর্মালি কখন কিনে? শীতের শুরুতে, তার মানে ধরেন নভেম্বরের দিকে, তাই না? তারপরে যেগুলো স্যান্ডেল বা খোলা জুতা, এই জুতাগুলো ওভার দ্য পিরিয়ডে লাগে। তারপরেও এই আপনার বা যেগুলো এরকম কি বলে, মানে চামড়ার জুতা না, কিছু ইলাস্টিক টাইপের জুতা পাওয়া যায়, যেগুলো ধরেন সেল বেশি হয় বৃষ্টির সিজনে। আর ঈদের সময় আলাদা একটা সেলসের সিজনালিটি থাকে, কারণ ঈদের সময় সবাই সবাইকে গিফট করে, তখন জুতাও কিনে দেওয়া হয়। সো এই সময়ও কিছু ফ্যাশনেবল প্রোডাক্টের চাহিদা থাকে। আর অফিস রিলেটেড যেসব শুজ বা আমরা ইউজ করি, সেগুলো ওভার দ্য ইয়ার কেনা হয়, ঈদের সময় একটু বেশি কেনা হয়, বিকজ ঈদের সময়টাতে অনেকে এটাও গিফট করে। সো এই এই সিজনালিটি গুলা কিন্তু আছে, আমি ইন টার্মস অফ আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ আমি বললাম আর কি। তো এরকম এক একটা বিজনেসের এক এক ধরনের সিজনালিটি, এক এক ধরনের ইস্যুস থাকে। এখন এই যে ক্রিসমাস ট্রি, এটা তো বিক্রি হয় হলো ডিসেম্বরে শেষে, ক্রিসমাস ডে এর আগে। এছাড়া সারা বছরে আর এটার খুব বেশি ওরকম ডিমান্ড থাকে না। এটা একটা সিজনাল বিজনেস। ধরেন ছাতা, হ্যাঁ, বা রেইনকোট, এগুলো বৃষ্টির আগে, বৃষ্টির সময়টাতে এগুলোর সেল হয় অনেক বেশি। অন্য সময়গুলোতে এটার প্রয়োজন নাই, এগুলো খুব বেশি সেলস হয় না। হুম। এই এই জিনিসগুলো যেমন এসি সেলস হয় কোন সময়টাতে বেশি? গরম এই যে শুরু হয়েছে না এখন, এখন কিন্তু এসি সেলস প্রচুর, আরো ধীরে ধীরে এই এই মোটামুটি মে জুন পর্যন্ত বাড়বে। ঠিক আছে। এই এই জিনিসগুলো এসি বা ফ্যান, এগুলোর সেলস এর এরকম একটা টাইম আছে আমাদের দেশের পার্সপেক্টিভ। ওকে। আবার ধরেন আমি যদি বলি রং, মানে আমরা কালার করি না, বাড়ি কালার করি না, বাড়ির যে রংটা, এটা কোন সময়টাতে সেলস ডাউন থাকে? বলেন তো, কে বলতে পারবে? বৃষ্টির সময়তে। বৃষ্টির সময়টাতে, বৃষ্টির সময়টাতে বাড়িতে রং করতে হয় না। সো বাড়ি রং করতে হয় নর্মালি বৃষ্টি শেষ হয়ে গেলে, তারপরে। সো নর্মালি আপনার যদি কাজ শেষ করার থাকে, সবার সবাই ট্রাই করে যে বৃষ্টির সিজনের আগে, ধরেন এই যে এপ্রিলের আগে এই সময়টাতে কাজ শেষ করলো, তারপর বৃষ্টির পানিতে বাড়িটা ভিজবে, ভিজে তার তো রেগুলার পানি দিতে হবে, তাহলে ওইটাও একটু কাজ হবে। তারপরে এরকম করে 4-5 মাস, 3-4 মাস করলো, পানি টানি দিল, দেওয়ার বৃষ্টির পানিও পেলো। তারপরে গিয়ে ধরেন সেপ্টেম্বর, মানে সবচেয়ে ভালো সময় হলো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়গুলা। হ্যাঁ।
তো বৃষ্টির সময়টাতে কিন্তু ইয়েস স্যার। এই যে এপ্রিল মে জুন জুলাই এই সময়গুলোতে আপনার রঙের কিন্তু চাহিদা কম থাকে, মানে যেটা বিল্ডিং এর যে রংটা আর কি। ওকে, সো দেয়ার তারপরে সলিউশনস টু লিকুইডিটি প্রবলেমস, এই যে লিকুইডিটি প্রবলেমস যদি হয় সেক্ষেত্রে সলিউশনস কি? আপনার অর্গানাইজেশনে ধরলাম লিকুইডিটি প্রবলেম, মানে আপনি এখানে যে বের করলেন আপনার 95 ডেজ, সো 95 ডেজ এর যে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার তো এখন অ্যারেঞ্জ করতে হবে। সো ধরলাম ইনভেন্টরি এখানে 10 মিলিয়ন লাগবে, হ্যাঁ, ওভারহেড, প্রোডাকশন ওভারহেড আরো 5 মিলিয়ন, আর অ্যাডমিন ওভারহেড 3 মাসে হয়তো 30 মিলিয়ন, হ্যাঁ, অথবা 3 5 15 মিলিয়ন। সো ইন টোটাল আমরা দেখলাম যে এখানে হয়তো 30 মিলিয়ন আপনার লাগবে। বাট আপনি হয়তোবা 30 মিলিয়ন যদি হয় তার মানে 3 মাসের জন্য 30 মিলিয়ন আর কি, পার মান্থ আপনার 10 মিলিয়ন করে। এখন কথা হলো আপনি হয়তো এটার বুঝতে পারছেন যে আপনি হয়তো এটার 20 মিলিয়ন পর্যন্ত দিতে পারবেন, আপনি 30 মিলিয়ন দিতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে? মানে আপনাকে এই যে ক্যাশ অপারেটিং সাইকেলের যে লেন্থটা, হ্যাঁ, লেন্থটাকে কমাতে হবে। কিভাবে কমাতে পারেন? র মেটেরিয়ালস হোল্ডিং পিরিয়ডটা আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে কথা বলেন যে র মেটেরিয়ালস আসার পরে আরো ইমিডিয়েটলি আমাকে কাজ শুরু করতে হবে, অথবা র মেটেরিয়ালসটা ডেলিভারি নিতে হবে, সাপ্লাই চেনটাকে আরো এত স্ট্রং করতে হবে যে আপনার প্রোডাকশন প্রসেস যেদিন শুরু হবে তার 10 ডেজের আগে ইনভেন্টরিটা পাবে। তার মানে এখানে 10 ডেজ হোল্ডিং পিরিয়ড আপনি কমিয়ে দিলেন, ঠিক আছে? তো এরপরে আপনার সাপ্লায়ারের কাছ থেকে আপনি 30 দিন ক্রেডিট নিচ্ছিলেন, তার কাছ থেকে আপনি রিকোয়েস্ট করে হয়তো এটারে 35 থেকে 40 দিনে চলে গেলেন, এখানে আপনি দিন কমলো। ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরিতে 35 ডেজ লাগছে, আপনি বলেন যে এটা 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর ফিনিশ গুডস আপনার পড়ে থাকছে 25 দিন, আপনি বলবেন যে এটা 15 দিনের মধ্যে আপনাকে এটা শেষ করতে হবে, অর লেটস সে আপনার 20 দিন, হ্যাঁ, 20 দিনের মধ্যে শেষ করতে হবে। আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন করতে আপনার 45 দিন লাগে, আপনি এটাকে স্ট্রিমলাইন করেন, করে ট্রাই করেন যে এটা আপনার কি 40 ডেজ এর মধ্যে কালেকশন করে ফেলবে, তাহলে ইন টোটাল হয়ে গেল 60 ডেজ। সো আপনার 90 ডেজ এর জন্য, 3 মাসের জন্য 30 মিলিয়ন দরকার ছিল, ভাগ 90, তার মানে পার ডে আপনার এই টাকাটা দরকার ছিল। বাট আপনি বললেন যে আপনার হয়তো অ্যাভেলেবল ক্যাপাসিটি আছে আপনার হয়তো 20 মিলিয়নের। সো দেখেন 20 মিলিয়নে নামাই নিয়ে আসলাম যে এটা আসলে 20 মিলিয়ন আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। হুম, সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনার যখন দেখলেন যে আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে, আপনি যদি পেমেন্ট করতে গিয়ে আপনি পে করতে না পারেন, আপনার হাতে টাকা না থাকে, তখন গিয়ে তো প্রবলেম, আপনি স্যালারি দিতে না পারেন সময় মতো, তাহলে ভালো এমপ্লয়িজরা থাকবে না। তারপরে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট টাইমলি না করতে পারলে আপনার দেখা যাবে যে আপনার যারা ভালো সাপ্লায়ার আছে তারা আপনার সাথে লেনদেন করতে চাইবে না। এই জন্য আপনাকে এই জিনিসটাকে স্ট্রিমলাইন করা, সেটাই এখানে বলা হয়েছে যে solutions to liquidity problem, reducing the inventory holding period, reducing the production period, reducing customers credit period, extending the period of credit taken from suppliers. So এই জিনিসগুলো আমরা করতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ম্যানেজিং ইনভেন্টরি, রিজনস ফর হোল্ডিং ইনভেন্টরি, আমরা ইনভেন্টরি কেন হোল্ড করি? ইনভেন্টরি হোল্ড করি এই জন্য কারণ ইনভেন্টরিটা নর্মালি কখন কেনা হয়, কিছু রেগুলার বিজনেস কারণে আজকে নিয়ে এসে আজকে আপনি যদি প্রোডাকশন শুরু করতে চান, এখন আজকে আপনি জিনিসটা নাও পেতে পারেন, আপনার প্রোডাকশন প্রসেস তো বসে থাকবে না, তাই না? এই জন্য প্রোডাকশন শুরু হওয়ার আগে জিনিসটা ইনশিওর করা যে আপনার হাতে ইনভেন্টরিটা আছে, প্রোডাকশন কন্টিনিউটি ইনশিওর করার জন্য। তো অনেক সময় আমরা আহ, মানে বাল্ক কোয়ান্টিটি কিনি ইন অর্ডার টু গেট দ্য কোয়ান্টিটি ডিসকাউন্ট, টু বাই ইন ahead of a shortage or ahead of a price rise। অনেক সময় আমরা ইনভেন্টরি আগে থেকেই বেশি করে কিনে রাখি, যখন প্রাইস কম থাকে তখন আমরা কিনে রাখি, পরে প্রাইস বাড়লে আমরা সেটা সেল করি। হ্যাঁ, অনেক সময় টেকনিক্যাল রিজনেও করা হয়, লাইক হুইস্কি মাঝে অর, মাঝে সাডেন অর্ডারের জন্য আমরা রেখে দিই যে যদি আমাদের অর্ডারটা বাড়াতে হয় সেক্ষেত্রে। হ্যাঁ, সেটার জন্যও রাখা হয়, ফিউচার
আমি চেষ্টা করছি যে মার্কেটটা দখল করার জন্য। তো আমি প্রোডাকশন বেশি করে মার্কেটে বেশি প্রোডাক্ট ছেড়ে দিয়ে আমি মার্কেট শেয়ারটা বাড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, অর্ডারিং কস্ট কমানোর জন্য একসাথে বেশি করে অর্ডার করা হয়। অনেক সময় সিজনালিটির কারণে ওই জি একটা স্যার। সময় আগে থেকে এটারে আমরা কিনে কিনে রাখি, তারপরে যখন প্রয়োজন হয় ওই সময় ছেড়ে দিই। হ্যাঁ, অনেক সময় আপনার সাপ্লায়ারের মিনিমাম একটা কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট থাকে যে আমার কাছে কিনলে মিনিমাম এত কোয়ান্টিটি কিনতে হবে, তো তখন আপনার বাধ্য হয়ে কিনতে হয় অনেক সময়। হ্যাঁ, অনেক সময় স্পেশাল প্রমোশন দিচ্ছে কেউ, তখন আপনার কেনা হচ্ছে। হ্যাঁ, এই এই জিনিসগুলোর কারণে আমরা ইনভেন্টরি অনেক সময় হোল্ড করি। সো ইনভেন্টরি যদি আপনি হোল্ড করেন, সেক্ষেত্রে দেয়ার আর সাম অ্যাসোসিয়েটেড কস্ট অফ হোল্ডিং ইনভেন্টরি। কিরকম? পারচেস প্রাইস তো আছে, হোল্ডিং কস্ট মানে এই যে হোল্ডিং কস্ট মানে অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল টাইড আপ। মানে আপনি একটা ইনভেন্টরি কিনলেন মানে কি, আপনার এখানে একটা ক্যাপিটাল টাইড আপ হয়ে থাকলো, এটা দিয়ে আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারছেন না। তারপর কস্ট অফ ইন্স্যুরেন্স আছে, রিস্ক অফ ডিটোরিয়েশন, যে জিনিসটা কিনছেন আপনার 3 মাস থাকলে এটার কিন্তু পরিমাণটা অনেক সময় কমে যায়। অবসোলেসেন্স অ্যান্ড পিলফারেজ, অনেক সময় চুরি চামারি হয়ে যেতে পারে। কস্ট অফ দ্য ওয়্যারহাউজিং ফাংশন, কস্ট অফ স্টোরস অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসগুলো খরচ আছে, এই জিনিসগুলো হলো আপনার ইনভেন্টরি হোল্ডিং কস্ট। তারপর রিঅর্ডার কস্ট। রিঅর্ডার কস্ট মানে প্রত্যেকটা অর্ডার করার সময় সময় যে কস্টগুলো হয়। প্রত্যেকটা অর্ডার করলে আপনার সেটা ডেলিভারি নেওয়ার জন্য আপনার ট্রান্সপোর্ট কস্ট, ক্লারিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ব্যাচ সেট আপ কস্ট আছে ফর গুডস প্রডিউসড ইন্টারনালি। ইন্টারনালি যদি গুডস প্রডিউস করে সেক্ষেত্রে ব্যাচ সেট আপের কস্ট আছে। দিস কস্ট ভ্যারি উইথ দ্য নাম্বার অফ অর্ডার্স হুইচ উইল ইনক্রিজ অ্যাজ ইনভেন্টরি লেভেলস আর রিডিউসড। তার মানে আপনি যদি প্রত্যেকটা অর্ডারে আপনি 12 মাসে ধরেন 5 12 60,000 মেট্রিক টন প্রোডাক্ট লাগবে। হ্যাঁ, এখন 12টা অর্ডার যদি প্লেস করেন, তাহলে আপনার যেরকম পার অর্ডারে যে খরচ হচ্ছে, টোটাল অর্ডারিং কস্ট সারা বছরে 12টা অর্ডারের কস্ট হবে। সেক্ষেত্রে আপনার যদি 6টা করেন, তাহলে আপনার এই কস্ট অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কস্ট কমে যাবে আর কি। হ্যাঁ, অনেক কস্ট কমে যাবে, অনেক কস্ট এর মধ্যে হয়ে যাবে। কিন্তু তাতে আবার হোল্ডিং কস্ট আছে, সেটাও আসবে। তো আপনাকে ইউ উইল হ্যাভ টু ব্যালেন্স বিটুইন হোল্ডিং কস্ট অ্যান্ড রিঅর্ডার কস্ট। ঠিক আছে, এরপর আছে একটা শর্টেজ কস্ট, যেটা হলো প্রোডাকশন স্টপেজেস কস্ট বাই ল্যাক অফ র ম্যাটেরিয়ালস, স্টক আউট কস্ট ফর ফিনিশড গুডস, এনিথিং ফ্রম আ ডিলেড সেল টু আ লস্ট কাস্টমার, এমার্জেন্সি রিঅর্ডার কস্ট। সো আমরা অনেক সময় যেটা হয় যে আপনার তো একটা মার্কেট শেয়ার আছে, ঠিক আছে, সো আপনার ওই রেসপেক্টিভ কাস্টমার যারা আছে তারা আপনার প্রোডাক্ট খুঁজবে, খুঁজে যদি কোনো কারণে না পায়, তখন তারা সুইচ করে আপনার অন্য যে আপনার কম্পিটিটর আছে তাদের প্রোডাক্ট কিনবে। সো এগুলো আছে। এখন আপনাকে ব্যালেন্স করতে হবে বিটুইন দ্য বেনিফিটস অফ হোল্ডিং ইনভেন্টরি মাস্ট আউটওয়ে দ্য কস্ট অফ হোল্ডিং ইনভেন্টরি, কস্ট অফ কি বলে পারচেজ অফ ইনভেন্টরি অর অর্ডারিং ইনভেন্টরি। এগুলোর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে, করে দেখতে হবে কোনটা আপনার জন্য সুবিধা হয়। আপনাকে আগে বেশি করে কিনে এটাকে স্টোর করাটা বেটার হয়, নাকি আপনি ইজিলি অ্যাভেলেবল হাতের কাছে পাওয়া যাচ্ছে, আপনি অন রেগুলার বেসিস কিনতে পারেন, দ্যাট ইউ ক্যান ডিসাইড। ইনভেন্টরি কন্ট্রোলের অনেকগুলা সিস্টেমস আছে, ঠিক আছে। সো রিঅর্ডার লেভেল সিস্টেম একটা আছে। সো ফিক্সড কোয়ান্টিটি, আহ আমরা একটা অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ফিক্স করি, করে অন রেগুলার বেসিস আমরা ওই রিঅর্ডার করতে থাকি। তারপরে 2 নম্বর হলো পিরিয়ডিক রিভিউ সিস্টেম। 1 মাস পর পর, 2 মাস পর পর, 1 সপ্তাহ পর পর, অথবা এরকম বিভিন্ন ইন্টারভালে আমরা ইনভেন্টরি লেভেলটা চেক করি, করে যে জিনিসগুলো কম থাকে বা প্রয়োজন হয় সেগুলো আমরা অর্ডার করি। এটা পিরিয়ডিক রিভিউ সিস্টেম। এবিসি সিস্টেম হলো যে ইনভেন্টরি গুলাকে এগুলোর মুভমেন্টের উপর বেস করে, যেগুলো ফাস্ট মুভিং সেগুলো এ ক্যাটাগরি, যেগুলো স্লো মুভিং বি ক্যাটাগরি, যেগুলো আপনার আরো স্লো মুভিং, হ্যাঁ, সেগুলো সি ক্যাটাগরি। এভাবে বিভিন্নভাবে এবিসি ক্লাসিফাই করা হয়, করে তারপরে যেগুলো যে ক্লাসের যেটা, সেটার অর্ডার মানে অর্ডারিং টাইমটাও ওইভাবে ফিক্স করা হয়, ক্লাস ওয়াইজ অর্ডার করা হয়।
আরেকটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ সিস্টেম যেটাকে বলে। সো ইওকিউটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা বের করি। ইওকিউ হচ্ছে √2CD ডিভাইডেড বাই এইচ। এখানে সি হচ্ছে কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, মানে একটা অর্ডার প্লেস করার জন্য কি কস্ট আমাকে ইনকার করতে হয়। আর ডি হচ্ছে এস্টিমেটেড ইউজেস অফ দ্য ইনভেন্টরি আইটেম ওভার আ পার্টিকুলার পিরিয়ড। পার্টিকুলার পিরিয়ড হতে পারে আপনি এটা ক্যালকুলেট করছেন কত দিনের জন্য। এটা যদি 1 মাস হয়, তাহলে 1 মাসের জন্য আপনার কত ইনভেন্টরি লাগবে। এটা যদি 6 মাস হয়, 6 মাসের জন্য কত ইনভেন্টরি লাগবে। 1 বছর হলে 1 বছরের জন্য কত ইনভেন্টরি লাগবে। আর এইচ হলো কস্ট অফ হোল্ডিং ওয়ান ইউনিট অফ ইনভেন্টরি ফর দ্যাট পিরিয়ড। তার মানে ওই যে পিরিয়ড, মানে কত দিনের জন্য ইনভেন্টরি আমরা বের করছি, 1 বছর নাকি 6 মাস না 1 মাস, ওই সময় পর্যন্ত 1 ইউনিট ইনভেন্টরি যদি হোল্ড করি, তাহলে আমার খরচ কত, সেটাকে আমরা বলি আপনার এইচ। তার মানে ইওকিউ যেটা √2CD ডিভাইডেড বাই এইচ। এটা এটা একটা ফর্মুলা, এটা দিয়েও আমরা অনেক সময়। স্যার আমরা অন্য ফর্মুলাটা ইউজ করলে তো কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে? না, প্রবলেম নাই। ওইটা ইউজ তো এই জন্য মানে এটা একটু লাগতেছিল। সো জাস্ট ইন টাইম যেটা ম্যানুফ্যাকচারিং সিস্টেমস, এটাতে আপনার এগুলো যে অর্গানাইজেশন গুলো তার সাপ্লায়ারের সাথে ওই লেভেল অফ টাইজ আপ থাকে এবং লং টার্ম রিলেশনশিপ এবং প্রোডাকশন নেচারটা ওই রকম, হ্যাঁ, সেক্ষেত্রে এবং ইজিলি অ্যাভেলেবল আপনার ম্যাটেরিয়ালস আছে, সেক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় করে যে আমরা যে ইনভেন্টরি র ম্যাটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড আমরা যেটা বললাম, র ম্যাটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড থাকবে না, জাস্ট ইন টাইম প্রোডাকশন হবে। মানে প্রোডাকশন যখন হবে, ব্যাচ যখন শুরু হবে, শুরুর আগে আপনার র মেটেরিয়ালস চলে আসবে। আপনার এর আগে এটা যে হোল্ডিং করতে হবে, তার জন্য এই ইনভেন্টরি র মেটেরিয়ালস কস্ট, হোল্ডিং কস্ট, ওয়্যারহাউজিং কস্ট কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, এটাকে বলে জাস্ট ইন টাইম বা জিআইটি ম্যানুফ্যাকচারিং সিস্টেমস। হ্যাঁ, পারপেচুয়াল ইনভেন্টরি মেথডস যেটা, একটা অর্গানাইজেশন পারপেচুয়াল ইনভেন্টরি রেকর্ডস রাখে, যে মানে কত আসলো কত গেল। হ্যাঁ, তার উপর বেস করে কিছু কিছু তার হয়তো বা বেঞ্চমার্ক দেওয়া থাকে। ওই বেঞ্চমার্কে আসলে হয়তো রেড সিগন্যাল দেয়, দিলে ওই জিনিসগুলো রিঅর্ডার করে। লাইক আপনি ধরেন স্বপ্নতে গিয়েছেন হয়তো বা, এই ধরনের রিটেইল যে সবগুলো আছে, সেখানে গেলে আপনি দেখবেন যে এই এখানে ওদের পয়েন্ট অফ সেলস টার্মিনাল পজ মেশিন ইউজ করে, এটা একটা সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়। এখানে টোটাল যখন ইনভেন্টরি ঢুকে, তখন ওইখানে অ্যাড করে ইনভেন্টরি মানে পরিমাণগুলা। তারপরে যখন স্টক চলে যায়, এখান থেকে মাইনাস হতে থাকে, মানে প্রত্যেকটা সেলস ইনভয়েস জেনারেট হলো কোনো একটা আইটেমের জন্য, ওই আইটেমটা ইনভেন্টরি থেকে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যায়। এভাবে তারা প্রত্যেকটা আইটেমের জন্য হয়তো আলাদা আলাদা একটা মিনিমাম কোয়ান্টিটি সেট করা থাকে। ওইখানে গেলে ওটা রেড সিগন্যাল দিবে, অথবা চাইলে কোনো হয়তো রিপোর্ট জেনারেট করা যায় কোনগুলো কোনগুলো আজকের দিন শেষে রেড সিগন্যাল আছে। এটা জেনারেট করে হয়তো তারা এটা আহ কি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, অথবা অটোমেটিক্যালি হয়তো সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এটা পেয়ে যায়। পাওয়ার পরে সে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে হয়তো বা তার যে ভেন্ডর আছে, ভেন্ডরদের কাছে ওই রেসপেক্টিভ আইটেমের ভেন্ডরের কাছে হয়তো অটোমেটিক্যালি ওটা চলে যায়। তারপর সেও জানে কত দিনের মধ্যে এটা ডেলিভারি করতে হবে। সো এইভাবে আগে থেকে এগুলো সেট করা আছে, সে প্রোডাক্ট ডেলিভারি করবে, এখানে ইনভয়েস হয়ে যাবে, তারপরে এটা পেমেন্ট প্রসেসে চলে যাবে। সবগুলো অটোমেটেড এরকম হতে পারে আর কি। সো এগুলো হলো ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমস। আমরা ইওকিউ এর এটা আমরা জানি, এটা আর সলভ করার কিছু নাই। কস্ট অফ ট্রেড পেয়েবলস, আপনি যদি ট্রেড পেয়েবলস হোল্ড করেন, সেক্ষেত্রে দেয়ার আর সাম কস্ট, লাইক অনেক সময় আপনি বাকিতে কিনলে প্রাইস একটু বেশি হতে পারে নগদ কেনার চেয়ে, সেটা আছে। আর অনেক সময় দেখা যায় ক্রেডিট স্ট্যাটাসটা লস্ট হতে পারে সাপ্লায়ারের কাছে, আপনি যদি টাইমলি পেমেন্ট না করতে পারেন। হ্যাঁ, তারপর ফিউচার অর্ডার করতে গেলে দেখা যাবে যে আপনার চেয়ে অন্য কাউকে যে নগদে কেনে আর টাইমলি পে করে, তাদেরকে হয়তো প্রায়োরিটি দিবে বেশি। আহ তারপর আপনি যদি বাকিতে কিনেন, অনেক সময় ক্যাশ ডিসকাউন্ট থাকে, সেটাকে অ্যাভেল করতে পারবেন না। সো দেজ আর কস্ট অফ ট্রেড পেয়েবলস। আপনি বাকিতে কিনলেই যে সবসময় একদম সুবিধা তা না। হ্যাঁ, তো ট্রেড ক্রেডিট যেটা আছে, ট্রেড পেবল থেকে যে ফাইন্যান্সিংটা হয়, সেটার একটা সুবিধা কিছু আছে, লাইক ইট ইজ কনভেনিয়েন্ট অ্যান্ড ইনফর্মাল। এটার জন্য কোনো ফর্মাল ডকুমেন্টেশনের দরকার নেই। ব্যাংকে যেমন লোন নিতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অনেক ডকুমেন্টেশনের ইস্যু, ঠিক আছে, সেটা নাই। ইট ক্যান বি ইউজড বাই বিজনেসেস হুইচ ডু নট কোয়ালিফাই ফর ক্রেডিট ফ্রম আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন
it doesn't prevent advantage uh, being taken of settlement discounts, which can result in a very cheap source of financing because a period of time is still allowed before payment has to be made. সো আপনার এটা আর্লি সেটেলমেন্ট করলে অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, সেটাকে অ্যাভেল করতে পারেন আপনি। ট্রেড ক্রেডিট ক্যান রিপ্রেজেন্ট আ ভার্চুয়াল সাবসিডি অর সেলস প্রমোশন ডিভাইস অফার্ড বাই দ্য সেলার, and it can be used on a very short term basis to overcome unexpected cash flow crisis। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজেস আছে। আহ স্যার জাস্ট ইন টাইম এটা কোন প্রোডাক্টের ক্ষেত্রে বা কোন প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা, বাংলাদেশে কি এটা ইউজ হয়? বাংলাদেশে এরকম ইউজ হয় না। বাংলাদেশে এগুলো ইউজ হয় না। যেমন এগুলো বেসিক্যালি ধরেন করে জাপানিজরা এই টেকনোলজিটা আবিষ্কার করেছে, এই জাস্ট ইন টাইমটা। টয়োটা এটা ইউজ করে, তারা এটা ইউজ করে, ডেল ইউজ করে, এটা ম্যাকডোনাল্ডস ইউজ করে, অ্যাপল ইনকর্পোরেশন ইউজ করে, তারপরে হার্লে ডেভিডসন ডেভিডসন মানে যে মোটরসাইকেল বানায় আর কি। হ্যাঁ, তারপর যারা ইন্ডিটেক্স গ্রুপ আর কি, এটা গ্লোবালি খুব একটা ক্লোদিং ভালো একটা ব্র্যান্ড। হ্যাঁ, যারা ইউজ করে, নাইকি ইউজ করে। সো এরকম আরো কোম্পানিজ আছে, তো গ্লোবাল কোম্পানিজ গুলোর মধ্যে এই কোম্পানিগুলা ইউজ করে আর কি জাস্ট ইন টাইম ম্যানুফ্যাকচারিং সিস্টেম। বাংলাদেশে কেউ use করে। সো ট্রেড রিসিভেবল ম্যানেজমেন্ট রিলেটেড এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ধরেন আপনার পারচেস করলে কোন মাসে পারচেস করে কখন রিসিভ করতেছে, কত পার্সেন্ট, পেমেন্টটা কিভাবে হচ্ছে, এগুলো আপনি এটা দেখলেই বুঝবেন, ভেরি সিম্পল। সো এটা আপনারা চেক করে নেবেন। আহ তো ট্রেড রিসিভেবল দেওয়ার আগে আপনাকে অবশ্যই কাস্টমারের ক্রেডিট রেটিং কিন্তু আপনার করতে হয়। সো ক্রেডিট রেটিংটা কি হেল্প করে? অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য এবিলিটি অফ দ্য কাস্টমার টু মিট দ্য লায়াবিলিটিস। আপনি যে তাকে ক্রেডিট দিচ্ছেন, এটা সে শোধ করতে পারবে কিনা, এটা চেক করা। অ্যান অ্যাসেসমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস পার্টিকুলারলি ফর মেজর কাস্টমার্স, এটা চেক করা। দ্য ইউজ অফ ক্রেডিট রেটিং এজেন্সিস, ক্রেডিট রেটিং এজেন্সি ইউজ করে আমরা এটা করতে পারি। অ্যান্ড দেন অ্যান অ্যানালাইসিস অফ অনগোয়িং ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ ইচ কাস্টমার। ওই কাস্টমার যাদের আপনি ক্রেডিট ট্রেডিং করছেন, তাদের তো একটা অ্যানালাইসিস হয়ে যাবে যে অনগোয়িং ক্রেডিট এক্সপিরিয়েন্স কি বা ট্রেডিং এক্সপিরিয়েন্স কি, তারা কি টাইমলি পে করছে কিনা। ক্রেডিট লিমিটস অন হাউ মাচ ক্যান বি আউটস্ট্যান্ডিং অন আ কাস্টমার্স অ্যাকাউন্ট এট এনি টাইম। আপনি ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন যে কোন কাস্টমারের জন্য কত ক্রেডিট লিমিট আপনি অ্যালাউ করতে চান। So trade and bank references, like although this may be so bland as to be of limited value, these references may provide valuable corroboration of other sources of information. However, so আপনার যেটা হয় যে আপনি ট্রেড এন্ড ব্যাংক রেফারেন্সেস থেকে খুব বেশি আপনি ডাটা পাবেন না। যেটাই পাবেন, পেলে আপনার এটা হয়তো অন্য সোর্সের ডাটার সাথে কোরোবোরেশন মানে কম্পেয়ার করা আর কি, যে এটাকে ভ্যালিডেট করা। আপনি যে অন্য সোর্স থেকে ডাটা পাচ্ছেন সেটার সাথে আপনি ভ্যালিডেট করতে পারেন। আর ক্রেডিট রেটিং আপনি যখন করবেন, ক্রেডিট রেটিং করে একবার করে যে সারা জীবন আর করবেন না তা না। এটাকে অন আ রেগুলার বেসিস এটাকে আপনার রিভিউ করতে হয়।
ট্রেজারি ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? হ্যালো। তো ট্রেজারি ম্যানেজমেন্ট আপনার ওভারঅল সবকিছুই, আপনি ব্যাংকে কি পরিমাণ টাকা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, তারপরে আর এক্সেস ক্যাশ আপনি কিভাবে ইনভেস্ট করবেন, তারপর ক্যাশ প্রয়োজন হলে সেটাকে ফাইন্যান্সিং কিভাবে করবেন, সবকিছুই ট্রেজারি ম্যানেজমেন্টের পার্ট। ঠিক আছে, রিসিভেবল কখন কোন সময়ের মধ্যে কালেক্ট করার জন্য প্ল্যান করবেন, পেবলস গুলা কিভাবে পে পে করবেন আপনি। হ্যাঁ, সো এই সবকিছুই ট্রেজারি ম্যানেজমেন্টের পার্ট। সো গুড ক্যাশ ম্যানেজমেন্টের কিছু প্রাইমারি অবজেক্টিভ আছে, টু হ্যাভ দ্য রাইট অ্যামাউন্ট অফ ক্যাশ অ্যাভেলেবল অ্যাট দ্য রাইট টাইম। সো আপনার যে সময়ে যে পরিমাণ টাকা দরকার সেই জিনিসটা আপনার জন্য অ্যাভেলেবল থাকে, আপনার যেন ফান্ডিং এর কোনো প্রবলেম না হয়, আবার এক্সেস টাকাও যেন আপনার পড়ে না থাকে। এটাকেই হলো গুড মানে ক্যাশ ম্যানেজমেন্ট বলে আর কি। সো ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, অ্যাকুরেট ক্যাশ বাজেটিং অর ফোরকাস্টিং করতে হবে উইক অন উইক বেসিস, সো দ্যাট শর্টফলস অ্যান্ড সারপ্লাসেস ক্যান বি এন্টিসিপেটেড। আপনি উইকলি প্ল্যান করেন। হ্যাঁ, even if required, sometimes you need to plan on a daily basis. Planning short-term finance when necessary, planning investment of surpluses when necessary, cost-efficient cash transmission করতে হয়। হুম। তারপর আপনার শর্ট টার্ম ফাইন্যান্সের মধ্যে আমরা যদি দেখি যে শর্ট টার্ম ফাইন্যান্স কি কি, আপনার রিসিভেবলস ফ্যাক্টরিং অ্যান্ড ইনভয়েস ডিসকাউন্টিং একটা হতে পারে শর্ট টার্ম ফাইন্যান্সিং। ব্যাংক ওভারড্রাফট নিতে পারেন, শর্ট টার্ম ব্যাংক লোন নিতে পারেন, অপারেটিং লিজ নিতে পারেন, যে কোনো আইটেমগুলোকে, এই ফিক্সড অ্যাসেট আইটেমগুলো, এগুলো শর্ট টার্ম ফাইন্যান্স আপনার হিসেবে আর কাজ একটা করবে। কথা ছিল একটু, হুম হুম হুম। বলেন। স্যার, লিকুইড লাইবিলিটির ক্ষেত্রে কি ব্যাংক ওভারড্রাফটটা কি মাইনাস করে দেখাতে হবে নাকি না করলেও হবে? লিকুইড লায়াবিলিটির ক্ষেত্রে বলছেন? জি স্যার। লিকুইড লায়াবিলিটি কি? স্যার, আমরা ওই যে কুইক রেশিও করি না, সেক্ষেত্রে কারেন্ট অ্যাসেট ও না থেকে না আমরা না যে হচ্ছে। ব্যাংক ওভারড্রাফট মাইনাস করবেন কেন? ব্যাংক ওভারড্রাফট তো আপনার যে কোনো মুহূর্তে, মানে পেবলের ক্ষেত্রে সমস্যা নেই। পেবল তো আপনি যে কোনো সময় পে করতে পারেন। আপনার যেটা আসে মানে কারেন্ট লাইবিলিটিজ এর ক্ষেত্রে তো এটা সমস্যা নাই। কারেন্ট লাইবিলিটিজ যা আছে তার মানে এগুলো তো আপনি অ্যাসেস করেছেন যে দিস আর ডিউ উইদিন নেক্সট 12 মান্থস, আপনাকে পে করতেই হবে। এখানে সমস্যা নাই। প্রবলেম কি হয়? প্রবলেম হয় হলো কালেক্ট করতে, মানে অন্য কোনো অ্যাসেটকে ভাঙ্গায়া ক্যাশে কনভার্ট করাটাই তো ইস্যু। সেক্ষেত্রে ইনভেন্টরি যেহেতু টাফ, এবং যেটা এই আপনার অ্যাডভান্স যে এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্সেস, ওইটা ডিফিকাল্ট, ওই জন্য ওইটাকে মাইনাস করা হয়। কিন্তু পেমেন্ট করার ক্ষেত্রে তো সমস্যা নেই, পে তো আপনাকে করতেই হবে। আপনি না করে থাকতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনাকে পে তো করতে হবে। তো এটা এমন না যে হ্যাঁ যেটা না করলে চলবে, সেটাকে বাদ দিয়ে দিবেন, সেটা না। হুম। তো সেক্ষেত্রে স্যার এটা আমরা বাদ না দিয়ে দেখালে হবে, তাই না? হ্যাঁ, এটা বাদ দেওয়া যাবে না, এটা সবই যা যা লাইব্রেরিজ আছে, কারেন্ট লাইব্রেরিজ যা যা আছে, কুইক রেশিওর ক্ষেত্রেও সবই থাকবে, লাইব্রেরিজ এর ক্ষেত্রে সব থাকবে সেম। ওকে স্যার। সো ইনভেস্টিং সারপ্লাস ফান্ড আপনি ট্রেজারি বিলে ইনভেস্ট করতে পারেন, ডিপোজিট করতে পারেন, এসএনডি, ডিপিএস, এফডিআর, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, গভর্নমেন্ট ডেট আছে, বন্ডস আছে, তারপর ইকুইটিজ আছে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, সেই জিনিসগুলো যখন আপনি চুজ করবেন, মানে আপনি কোথায় ইনভেস্ট করবেন, তখন আপনাকে আপনার কি পরিমাণ ফান্ড আছে অ্যাভেলেবল সেটা মাথায় নিতে হবে। তারপরে দ্য লেন্থ অফ টাইম ফর হুইচ দ্য ফান্ডস আর অ্যাভেলেবল, মানে কতদিন পর্যন্ত এই ফান্ডটা অ্যাভেলেবল থাকবে সেটা মাথায় রাখতে হবে। দ্য লাইকলিহুড অফ নিডিং আর্লি উইথড্রয়াল, মানে আপনি ইনভেস্ট করলে এর কোনো অ্যামাউন্ট আছে কিনা যেটা আর্লি উইথড্রয়াল প্রয়োজন হতে পারে। কারণ একটা জায়গায় ইনভেস্ট করলেন যেটা হয়তো ফিক্সড, আপনি চাইলে উইথড্র করতে পারবেন না, অথবা উইথড্র করলে আপনার সেটার উপরে ধরেন আপনার 3 মাসের আপনি ইনভেস্ট করেছেন, হ্যাঁ, আপনার যদি 2 মাসের মাথায় উইথড্র করেন তাহলে
কোনো আপনি রিটার্ন পাবেন না কোনো। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেটা এরকম আছে সেটাকে এসএনডি তে রাখেন, যেটা 3 মাস পর্যন্ত আসলেই প্রয়োজন হবে না সেটাকে আপনি এফডিআর করতে পারেন। হ্যাঁ, সো এইভাবে আপনি অন্য অন্য ভাবে আপনি চিন্তা করতে পারেন। আর রিস্ক রিটার্নটা আপনি চিন্তা করবেন করে, এক এক ইনভেস্টর এক এক ধরনের রিস্ক নিতে পারে। সো যে ইনভেস্টর যেরকম রিস্ক নেয় তার উপর বেস করে ইনভেস্টমেন্ট করবে। এরপরে আসলো লাস্ট যেটা ক্যাশ বাজেটটা। ক্যাশ বাজেটটা ইজ ভেরি ইজি। ক্যাশ বাজেট হলো আপনার মান্থলি আমরা নর্মালি করি, কেউ উইকলিও করা হয়, এটাকেই পরে কনভার্ট করে ইয়ারলি হয়ে যায়। প্রত্যেক মাসে আপনার ক্যাশ ইনফ্লো যেগুলো এগুলো যোগ করতে হবে, ক্যাশ আউটফ্লো গুলো মাইনাস করতে হবে, করে দেখতে হবে আপনার কি সারপ্লাস হচ্ছে না ডিফিসিট হচ্ছে। সেটার সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হবে, তারপরে দেখবেন ক্লোজিং। তার মানে এই জানুয়ারিতে আপনার ক্যাশ ইনফ্লো 17,000, আউটফ্লো 14,700। তার মানে এখানে আপনার সারপ্লাস আছে 2,300। সেখান থেকে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল জানুয়ারি মাসের 1 তারিখে 1,200। তার মানে টোটাল আপনার হলো 3,500। ফেব্রুয়ারি মাসে 22,700 ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো 28,500। তার মানে এখানে ডিফিসিট আছে 5,800। তার মধ্যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল, মানে জানুয়ারির ক্লোজিং মানে তো ফেব্রুয়ারির ওপেনিং, 3,500। তার মানে আলটিমেটলি মাস শেষে এসে ফেব্রুয়ারি মাসে ডিফিসিট হয়ে গেল, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স নেগেটিভ 2,300। মার্চ মাসে টোটাল রিসিট হলো 21,500, টোটাল আউটফ্লো হলো 16,600। তার মানে এখানে সারপ্লাস থাকছে এই মাসে 5,200। আর ফেব্রুয়ারির ক্লোজিং ব্যালেন্স ছিল 2,300। তার মানে আলটিমেটলি মার্চ মাস শেষে ক্লোজিং ব্যালেন্স হবে 3,000। এইটাই হলো ক্যাশ বাজেট, আর কিছু না, এটা ক্রিটিক্যাল কিছু না। এটা হলো ইনফ্লো গুলাকে এক পাশে নেওয়া, সেখান থেকে আউটফ্লো গুলাকে মাইনাস করা, করার পরে নেট ব্যালেন্স কি আসে সেটাকে ওপেনিং ক্লোজিং ব্যালেন্স সে কনভার্ট করা, ওপেনিংটা যোগ করে করে ক্লোজিং ব্যালেন্স দেখা। এটাই আপনার ক্যাশ বাজেট। এগুলো হলো ফোরকাস্টে যে ফিউচারে এগুলো হতে পারে, তার উপর বেস করে। সো এখানে ক্যাশ বাজেটের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা আপনারা বাসায় পড়বেন, আমার মনে হয় পেরে যাবেন, ইটস ভেরি সিম্পল। তারপরে যদি কোনো ধরেন আপনাদের আহ কোনো কোয়ারিজ থাকে আমি হেল্প করব। দিস ইজ ওভারঅল আপনার চ্যাপ্টার 7 যেটা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড চ্যাপ্টার। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার আমাদের যে ম্যাথের চ্যাপ্টার গুলো এগুলো কি আমরা জাস্ট ম্যাথটা বুঝে বুঝে ম্যানুয়াল থেকে করলে আমরা এমসিকিউ এর জন্য মানে প্রিপেয়ার্ড হব? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি বলছেন যে যে ম্যাথের চ্যাপ্টার গুলো বা ম্যাথ গুলো আছে এটা এমসিকিউ এর জন্য হেল্প হবে কিনা, তাই না? জি স্যার, মানে শুধু ম্যাথটা করলেই কি হয়ে যাবে এমসিকিউ এর না, জন্য, ম্যাথ নাকি না, শুধু অন্য কিছু আপনার করতে হবে? থিওরিও পড়তে হবে। কারণ অনেক থিওরিটিক্যাল জিনিসও আসবে, অনেক থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, সেটা দিয়ে আপনার অপশন দিবে। হ্যাঁ, সো আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, আপনার মুখস্থ করতে হবে না কিছু, বাট আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হুম, কনসেপ্টটা যদি স্যার ক্লিয়ার থাকে তাহলে আপনি যে কোনো কিছু আসলেই অ্যান্সার করতে পারবেন। স্যার ট্রেজারি ম্যানেজমেন্ট একটু যদি বলতেন তাহলে ভালো হতো, এটা আমি বুঝতে পারি নাই স্যার। ট্রেজারি ম্যানেজমেন্ট বুঝতে পারেন কোন জিনিসটা বলি? ট্রেজারি ম্যানেজমেন্টের কি বুঝেন নাই? ট্রেজারি ম্যানেজমেন্টটা হলো বেসিক্যালি, ট্রেজারি বলতে কি বোঝায়? বোঝায় আপনার মানে ক্যাশ রিলেটেড যা কিছু আছে, আপনার ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, আপনার ক্যাশ ইনফ্লো করা, কাস্টমারের কাছ থেকে কালেকশন, প্রেসার দিয়ে কালেকশন করানো, পেমেন্ট গুলা
প্ল্যানিং করে করে করা, যাতে করে পেমেন্ট গুলো মোটামুটি আপনি টাইমলি করতে পারেন এবং তাদের কাছে যতটুকু বেনিফিট নেওয়ার সেটা নেওয়া, এবং যে সারপ্লাস ক্যাশ থাকবে সেগুলোকে প্রপারলি ইনভেস্ট করা। মানে সারপ্লাস ক্যাশ যা থাকবে সব ব্যাংক অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে ঢুকায় রাখার কোনো মানে হয় না। এর মানে মধ্যে স্যার আমার আপনি ক্যাশটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে, তাই তো? রাইট প্রপার ওয়েতে ইউটিলাইজ করা, যেটা দেখবেন যে আপনার, আমি ধরলাম যে আমার 3 মাসে আপনার হয়তো 30 কোটি টাকা আমার 3 মাসে লাগবে। ঠিক আছে, পেবলস পেমেন্ট তারপর অন্যান্য যা কিছু আছে এগুলো। সো 3 মাসে এটা বাদ দিয়ে বাকি যা টাকা থাকবে আমার, সেগুলোকে আমি আমি ইনভেস্ট করব বিভিন্ন পারপাসে আর কি, লং টার্ম ইনভেস্ট করব, তারপরে অন্য কিছু করব, এরকম বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে যাব কিনা সেই প্ল্যানিং করব। আর যেটা এই 3 মাসেরও যেটা থাকবে, তার মধ্যে 1 মাসের আপনি রাখলেন কারেন্ট অ্যাকাউন্টে, আরো 2 মাসের যেটা আছে এটা এসএনডি তে রাখলেন। এসএনডি তে রাখলে শর্ট নোটিশ, হয়তো 3 ডেজ বা 5 ডেজ বা 7 ডেজ এর নোটিশে টাকা উঠানো যায়, বাট এখানে একটা ভালো রিটার্ন দেয় ওরা, আপনি ওখানে রাখলেন। সো এইভাবে আপনাকে প্রপারলি আপনার এই ক্যাশ বা ট্রেজারি বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা। তারপরে আপনার যদি ক্যাশে শর্টেজ হয়, সেক্ষেত্রে আপনি ওইটাকে ব্যাংকের ফাইন্যান্সিং এর অ্যারেঞ্জমেন্ট রাখা আপনার হাতে, সেখান থেকে ফাইন্যান্সিং করা, অথবা প্রয়োজন হলে ইন্টার কোম্পানি লোন বা অন্য কোনো জায়গা থেকে সেটাকে অ্যারেঞ্জ করা। বা এরকম সিচুয়েশন আসলে তখন একটু রিসিভেবল গুলো দ্রুত কালেকশনের ব্যবস্থা করা ওই সিচুয়েশনে, তারপর পেয়েবলস গুলো একটু ডিলে করে পে করা। মানে সব সময় তো একরকম সিচুয়েশন যায় না, এক এক সময় এক এক রকম সিচুয়েশন আসে, সেগুলোকে এইভাবে হ্যান্ডেল করা, এটাই হচ্ছে আপনার ট্রেজারি ম্যানেজমেন্ট। ওকে স্যার, এটা থ্যাংক করতে ইউ গিয়ে স্যার, আরো বুঝতে অনেক পেরেছি ধরনের স্যার। প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 8 হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট, এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এটা কি আমরা এখন শুরু করব নাকি নেক্সট ক্লাস থেকে শুরু করব? স্যার নেক্সট ক্লাসে কথা বলবো। স্যার শুরু করলে ভালো হয় স্যার, আমরা এই মানে সাবজেক্ট একটু ভালোই পিছনে আছি স্যার এখন পর্যন্ত। স্যার আসলে আজকে দেবেন একটু লেট করে হয়েছে, একটু এক্সট্রা টাইম দিলে ভালো হতো। ওকে, তাহলে তাহলে আমরা কি 10:30 পর্যন্ত পড়ি নাকি? ওকে স্যার, সমস্যা নেই স্যার, পারবো। জি স্যার, ঠিক আছে, কারণ তাহলে এমআই আমাকে, তে অনেক পিছিয়ে রয়েছে, প্র্যাকটিসও করতে নো হবে। প্রবলেম, তাহলে আমরা শুরু করি। বাট আমাকে তাহলে, আমি একটু 5 মিনিটস টাইম নেই, আমি মানে বাইরে থেকে অফিস থেকে এসে বসে পড়ছি আর কি। ওকে হ্যাঁ, স্যার, নিতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে 5 মিনিট পরে আমরা আবার শুরু করছি। ওকে স্যার, ওকে। স্যার
ইয়ার আগে সিক্স শেষ করছিল। হ্যালো, আমরা চ্যাপ্টার 8 শুরু করি। জি স্যার। তো চ্যাপ্টার 8 হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট। যে কোনো একটা অর্গানাইজেশনের বা একটা ডিভিশনের পারফরমেন্স ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে। যে কোনো একটা অর্গানাইজেশন মানে তো একটা ইনভেস্টমেন্ট, যে কোনো একটা ডিভিশন হতে পারে, সেই ডিভিশনটাও একটা কিন্তু ইনভেস্টমেন্ট। সো এই যে ইনভেস্টমেন্ট গুলা করছে, এরও তো পারফরমেন্স অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা আছে, তাই না? স্যার পারফরমেন্স ম্যানেজমেন্ট যদি একটু কনসেপ্টে যদি বুঝায় বলতেন, মানে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সেটা আমরা এরপরে দেখবো আর কি। ওকে স্যার। সো এই পারফরমেন্স ম্যানেজমেন্টে আমরা যদি দেখি যে পারফরমেন্স ইভালুয়েশনটা
কিভাবে কাজ করে। সো একটা ফিডব্যাক কন্ট্রোল মানে কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা কাজ করে আর কি। আমরা যখন একটা অর্গানাইজেশনের পারফরমেন্স ইভ্যালুয়েশন করি, বেসিক যে জিনিসটা আসে ফিডব্যাক। ঠিক আছে, পারফরমেন্স তো নিজে নিজে অ্যাসেসমেন্ট করা যায় না, পারফরমেন্স অ্যাসেস করতে হয়, ইনফরমেশন নিতে হয়, নিয়ে সেগুলো ইনফরমেশন গুলা ফিডব্যাক আকারে নিচের দিক থেকে আসবে। আসার পরে সেগুলোকে আবার কি করতে হয়, সেগুলোকে অ্যানালাইসিস করা হয়, করার পরে তাদেরকে আবার এটার ফিডব্যাক দিতে হয় যে তোমাদের কি বাজেট ছিল, কি অ্যাচিভমেন্ট করেছো। সো তার উপর বেস করে তাদেরকে অ্যাকশন প্ল্যান দেওয়া হয় যে কি করবে। সো এগুলো হচ্ছে একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে হয়। সো একটা ইফেক্টিভ ফিডব্যাক ইনফরমেশন সিস্টেম যদি আমরা বলি, সেক্ষেত্রে কিছু ফিচার আছে, সেগুলো থাকতে হয়। দ্যাট মিনস এটা ক্লিয়ার এবং কম্প্রিহেন্সিভ হতে হবে, কমিউনিকেশন প্রসেসটা ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিভ হতে হবে, সবার জন্য বোধগম্য হতে হবে। ইউজ অ্যান এক্সেপশন রিপোর্টিং ফরম্যাট, লাইক যে কোনো এক্সেপশনাল সিচুয়েশন যদি আসে, সেক্ষেত্রে সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, সেই এক্সেপশন রুলটা থাকতে হবে। আইডেন্টিফাই সেপারেটলি দ্য কন্ট্রোলেবল কস্ট অ্যান্ড রেভিনিউ, প্রত্যেকটা ইউনিটের বা প্রত্যেকটা কোম্পানির অথবা ডিভিশনের আলাদা আলাদা কন্ট্রোলেবল, ওই ডিভিশনে যে ম্যানেজার আছে তার কন্ট্রোলেবল কস্ট এবং রেভিনিউস কি আছে, যেটা সে কন্ট্রোল করতে পারে, তার কন্ট্রোলের বাইরে যেটা, সেটা দিয়ে তার ডিভিশনের পারফরমেন্স মেজারমেন্ট করা যাবে না। অ্যান্ড দিস এই রিপোর্ট প্রিপেয়ার্ড অন আ রেগুলার বেসিস, সেটা একটা ইন্টারভাল থাকতে পারে, ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সেটা উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, যে কোনো বেসিসে হতে পারে। অ্যান্ড এই যে ফিডব্যাকটা দেওয়া হবে, দ্যাট শুড বি অন আ টাইমলি বেসিস। লাইক আপনার যদি মান্থলি কোনো রিপোর্টিং থাকে, হ্যাঁ, রিলেটেড টু দ্য পারফরমেন্স, সেটা ধরেন বলা আছে যে মান্থ শেষ হওয়ার পরে 5 তারিখের মধ্যে রিপোর্টটা দিতে হবে। তো সেটা যদি গিয়ে 15-20 তারিখে গিয়ে দেয়, তাহলে কিন্তু আর রেলিভেন্স থাকে না। বিকজ এই 5 তারিখে পেলে ম্যানেজমেন্ট বা বোর্ড যেভাবে ডিসিশন নিত ফর দ্য নেক্সট মান্থ, সেটা কিন্তু ওইভাবে নিতে পারছে না। সো টাইমলি প্রোভাইড করাটা ইম্পর্টেন্ট, সাফিসিয়েন্টলি অ্যাকিউরেট ফর দ্য পারপাসেস ইন্টেন্ডেড। সো ইরেলিভেন্ট কোনো ডিটেলস না দিয়ে রিলিভেন্ট যে জিনিসগুলো থাকা উচিত, সাফিসিয়েন্ট হতে হবে। যে ডিসিশন মেকিং এর জন্য যে রিপোর্টটা চাচ্ছে, সেটা সাফিসিয়েন্ট হতে হবে এবং অ্যাকিউরেট হতে হবে, যে পারপাসে চাচ্ছে সেই পারপাসে অ্যাকিউরেট হতে হবে। অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য ম্যানেজার হু হ্যাজ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট অন দ্য ইনফরমেশন। আর এই ইনফরমেশনটা বা এই কমিউনিকেশনটা তার সাথেই হতে হবে যার এই বিষয়ে ডিসিশন মেকিং করার অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে। Okay. এরপর inappropriate performance measures can lead to a lack of goal congruence and may introduce budget bias. যদি পারফরমেন্স মেজারটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে কিন্তু গোল কনগ্রুয়েন্স থাকে না। লাইক অর্গানাইজেশনের গোলের সাথে বা অবজেক্টিভের সাথে একটা ডিপার্টমেন্ট বা ওই যে রেসপন্সিবিলিটিতে যে কাজ করছে, তার যে গোল, এটা কিন্তু একরকম হয় না, ডিফারেন্সিয়েট করে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজার্স ইউজ করা হয়। কিরকম? আপনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টকে তো আর সেলস এর পারফরমেন্স দিয়ে মেজার করতে পারবেন না। ধরেন এইচআর বা আইটি বা ফাইন্যান্স, যেগুলো সাপোর্ট টিম বা অপারেশন, তাদের মেজারমেন্ট ক্রাইটেরিয়া হবে ডিফারেন্ট, সেলস এর সেলস এর মেজারমেন্ট ক্রাইটেরিয়া হবে ডিফারেন্ট। সো এক এক ডিপার্টমেন্টের পারফরমেন্স মেজারমেন্টের ক্রাইটেরিয়াটা এক এক রকম হতে হবে। এটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টকে যদি আপনি সেলস এর টার্গেট দেন, তাহলে সে কিন্তু ইন্টারনাল অডিটের কাজ না করে সেলস করে বেড়াবে। তার মানে অর্গানাইজেশনে তার যে অর্গানাইজেশনের একটা গোল বা অবজেক্টিভ আছে, ওই অবজেক্টিভে যাওয়ার জন্য তার কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা গোল সেট করা আছে। তাহলে এক এক গোলে, যে গোলে যার কাজ কাজ করার কথা, সে কিন্তু সেই গোল অনুসারে কাজ করবে না। এটাকেই বলে ল্যাক অফ গোল কনগ্রুয়েন্স। ঠিক আছে। অ্যান্ড হোপউড, এক ভদ্রলোক, হি আইডেন্টিফাইড 3 স্টাইলস অফ ইভালুয়েশন, মানে আমরা যে ইভালুয়েশনটা যে হবে, 3টা স্টাইলের কথা উনি বলেছেন। একটা হলো বাজেট কনস্ট্রেন্ট, একটা প্রফিট কনসাস, আর একটা নন অ্যাকাউন্টিং। বাজেট কনস্ট্রেন্টে আমরা বাজেট দিয়ে একটা অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের পারফরমেন্স গুলা যাচাই করতে পারি, বাজেট সেট করে দিয়ে। আরেকটা আছে প্রফিট কনসাস, মানে তার প্রফিটেবিলিটি দিয়ে আমরা তাদের পারফরমেন্স যাচাই করতে পারি। আর একটা হলো নন অ্যাকাউন্টিং, মানে এখানে
কিছু সাবজেক্টিভ কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া দিয়ে তাদের পারফরমেন্স যাচাই করা হয় রাদার দেন প্রফিট। ঠিক আছে? এই যে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, হাউ ডাজ ইট ওয়ার্ক? প্রথম স্টেপ ওয়ান যেটা, এটা হলো যে প্ল্যানস অ্যান্ড টার্গেটস আর সেট ফর দ্য ফিউচার। প্রথম যেটা কাজটা, এটা হলো ফিউচারের জন্য প্ল্যান, টার্গেট আর বাজেট ফিক্স করতে হয়। এই প্ল্যান অনুসারে বা এই টার্গেট বা বাজেট অনুসারে আমাদের কি করতে হয়? রিসোর্স ইনপুট করতে হয়। তার মানে কি, প্রপার ম্যান পাওয়ার লাগবে তার জন্য, তারপর প্রপার মেশিনারিজ লাগবে, প্রপার প্রপার প্রোডাকশন প্রসেস লাগবে। হ্যাঁ, যে ধরনের অর্গানাইজেশন, এটা কি কোনো একটা প্রসেস স্যার? এটা একটা প্রসেস। এই প্রসেসটা আপনি ওকে। যখন একটা ইভালুয়েশন করতে যাবেন, আপনি হুট করে আজকে দাঁড়ায় বলতে পারবেন না জি স্যার। যে আজকে আপনার বলেন এটা কেন হয় নাই। এভাবে হয় না। প্রত্যেকের জন্য আপনার তার ডে ওয়ানে তার কি প্ল্যান, তার কি টার্গেট, তার কি বাজেট, এগুলো ডে ওয়ানে সেট করতে হয়। করার পরে সে পারফর্ম করতে থাকবে, অন আ রেগুলার বেসিস তাদের রিভিউ হতে থাকবে। ঠিক আছে? সেটা প্রোডাকশন ডিপার্টমেন্ট হতে পারে, এইচআর ডিপার্টমেন্ট হতে পারে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হতে পারে, সেলস হতে পারে, অপারেশন হতে পারে। হ্যাঁ, তো যারা যারা যে জায়গায় কাজ করছে, সাপ্লাই চেইন হতে পারে, সো তাদের ওই রেসপেক্টিভ জায়গাতে এই জিনিসগুলো নিয়ে তাদের জন্য বাজেট সেট করে দিতে হবে ডে ওয়ানে। দেন স্টেপ টু যেটা, প্ল্যানস আর পুট ইনটু অপারেশন। অপারেশনে চলে আসলো, তখন আপনার প্রপার রিসোর্সে যা যা লাগে সবকিছু দিয়ে আপনি অপারেশন শুরু করে দিলেন। দেন এখান থেকে দেখতে হবে অন রেগুলার বেসিস, সেটা মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, হ্যাঁ ফোর্টনাইটলি হতে পারে, এটার আউটকাম কি আসতেছে, অ্যাকচুয়াল আউটকাম কি হচ্ছে। রেভিনিউ, যারা সেলস করছে তাদের ক্ষেত্রে রেভিনিউ, যারা কিনা অপারেশনে আছে তাদের ক্ষেত্রে প্রোডাকশন প্রসেস প্রপারলি রান করছে কিনা, যারা ফাইন্যান্সে আছে তার ফাইন্যান্সিয়াল যে রেসপন্সিবিলিটি সেগুলো, যে এইচআর এ আছে তার এইচআর ফাংশন, যে আইটি তে আছে তার আইটি ফাংশন। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফাংশনালিটি গুলা চেক করতে হয়। তার যে টার্গেট ছিল, টার্গেটের এগেনস্টে তার আউটকাম যেটা আসলো, সে আউটকামটাকে মেজার করতে হয়, করে একটা ফিডব্যাক দিতে হয়। সো কম্পেয়ার অ্যাকচুয়াল রেজাল্টস উইথ প্ল্যান, এটা আপনি করলেন। হ্যাঁ, সো দেন আপনার হলো যে এই অ্যাকচুয়াল রেজাল্টসটা প্ল্যান বা টার্গেট বা বাজেটের সাথে চেক করার পরে ম্যানেজমেন্ট কি করতে পারে? দে ক্যান টেক কন্ট্রোল অ্যাকশন। কন্ট্রোল অ্যাকশন মানে যে তাদেরকে যে টার্গেট বাজেট দেওয়া হয়েছিল তারা এটা ঠিকই ছিল, বাট যাদেরকে যে ডিপার্টমেন্টে যে বাজেট দেওয়া হয়েছে তারা ঠিকমতো কাজ করে নাই, তাহলে তাদেরকে কন্ট্রোল অ্যাকশন নিতে পারে। তাদের জন্য কিছু ইনসেনটিভের ব্যবস্থা করতে পারে, অথবা তাদেরকে আরো প্রপার মনিটরিং করা, সেগুলো করতে পারে, করে কাজ করানো। অর ডিসাইড টু ডু নাথিং, তারা মনে করতে পারে আচ্ছা ঠিক আছে যেভাবে আছে চলুক, প্রবলেম নাই। অথবা অল্টার দ্য প্ল্যান অর টার্গেট, যদি কখনো মনে হয় আমরা যে প্ল্যান বা টার্গেট বা বাজেটটা ফিক্স করেছি বা সেট করেছি তাদের জন্য, দ্যাট ইজ নট ফিজিবল, তখন বাজেট, প্ল্যান বা টার্গেটটাকেই অল্টার করা বা চেঞ্জ করা। ঠিক আছে? এটাই একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে, সেটার একটা ফ্লো চার্ট এখানে দেখানো আছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার, আমার নেই। ওকে, ওকে। আচ্ছা, এই যে পারফরমেন্স মেজারমেন্টের তিনটা মেথড নিয়ে আমরা কথা বললাম, অথবা স্টাইল অফ ইভালুয়েশন যেটাই বলি না কেন, তিনটার মধ্যে একটা ছিল বাজেট কনস্ট্রেইন্ট, একটা ছিল প্রফিট কনসাস, আর একটা হলো নন অ্যাকাউন্টিং। সো বাজেট কনস্ট্রেইন্টে যেটা হয় যে ওই ডিভিশন হতে পারে বা ডিপার্টমেন্ট হতে পারে, তার যে ম্যানেজার বা রেসপন্সিবল পার্সন যে থাকে, তার পারফরমেন্সটা মেজার করা হয় বা ইভালুয়েশন করা হয়
সে অন আ রেগুলার বেসিস বাজেট কিভাবে মিট করছে তার উপর বেস করে। এখন এটা যদি সেলস ডিপার্টমেন্ট হয়, তাহলে সেলসের যে টার্গেট ছিল সেটা কিভাবে মিট আপ করছে অ্যাগেইনস্ট দ্য বাজেট। যদি এটা কস্টিং ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্ট হয়, তাহলে সে প্রোডাকশন ব্যাচগুলো প্রপারলি টাইমলি বের করতে পারছে কিনা, এবং তার প্রত্যেকটা ব্যাচের জন্য যে কস্টিং সেট করা ছিল এই কস্টিং এর মধ্যে বা সেই বাজেটের মধ্যে সে কস্টিংটা ফিনিশ করতে পেরেছে কিনা সেটা। সো এটা এটা হলো বাজেট কনস্ট্রেন্ট, হলো কোনো একটা ডিপার্টমেন্টকে বাজেটের উপর বেস করে তার পারফরমেন্স যাচাই করা, বাজেট দিয়ে তাকে কন্ট্রোল করা। আরেকটা আছে প্রফিট কনসাস। সো এখানে ম্যানেজারের পারফরমেন্সটা ইভ্যালুয়েশন করা হয় on his ability to increase the মানে effectiveness of his units operations in relation to the long term purposes of the organization। তার মানে কোম্পানির প্রফিটেবিলিটি সে কতটুকু বাড়াতে পারছে সেটার উপর বেস করে। লাইক ধরেন কোনো একটা ডিপার্টমেন্টের রেভিনিউ টার্গেট ছিল লেটস সে 100 টাকা, তার ওই ডিপার্টমেন্টের রেলিভেন্ট কস্টিং টার্গেট ছিল হয়তোবা আপনার 50 টাকা বা 40 টাকা, লেটস সে 40 টাকা। তার মানে তার এখানে একটা জিপি তার এখানে অ্যাজিউম করা ছিল 60 টাকা। এখন সে দেখা গেল তার ডিপার্টমেন্টের কস্ট হয়েছে 40 টাকার জায়গায় হয়তোবা 60 টাকা, কিন্তু তার রেভিনিউ হয়েছে 150 টাকা। সো কস্ট বেশি হলেও সমস্যা নাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার প্রফিটেবিলিটি বেশি হয়েছে। অথবা রেভিনিউ হয়তোবা হয়েছে 90 টাকা, 100 টাকা হয় নাই, কিন্তু কস্ট হয়েছে মাত্র 20 টাকা। সো আলটিমেটলি সে কিন্তু তার অ্যাচিভমেন্ট করতে পেরেছে, প্রফিটেবিলিটি সে বাড়াতে পেরেছে। সো এই ধরনের একটা মেথোডোলজি অথবা ফর্মুলাও ইউজ করা হয়, অথবা স্টাইলও ইউজ করা হয়, যেটাকে বলা হয় প্রফিট কনসাস। আর নন অ্যাকাউন্টিং যেটা, এখানে কোনো বাজেটারি ইনফরমেশন এরকম কোনো ভাইটাল কোনো ইনফরমে কি বলে রোল প্লে করতে পারে না। রাদার ইভালুয়েশন করা ম্যানেজারের পারফরমেন্স যেটা, সেটা ইভালুয়েশন করা হয় বেসড অন সাম অবজেক্টিভ অথবা কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া। ঠিক আছে? যেমন যে কিনা কাস্টমার কেয়ার সেন্টারে কাজ করে বা কাস্টমার সার্ভিস যে ডিপার্টমেন্ট, সে কি কত টাকা আর্ন করেছে সেটা বের করতে পারবে না, রাদার সেটা দিয়ে সে কতটা ইস্যু রিজলভ করতে পেরেছে সেটার উপর ডিপেন্ড করবে তার পারফরমেন্স। যেমন যে এইচআর ফাংশনে কাজ করছে বা আইটি ফাংশনে কাজ করছে, সো তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হবে তাদের যে রেসপন্সিবিলিটিস যেগুলো ছিল সেগুলো, তাদের এই ডিপার্টমেন্টাল কেপিআইজ আছে, ইন্ডিভিজুয়াল কেপিআইজ আছে, সেগুলো ফুলফিল করতে পেরেছে কিনা অন আ টাইমলি বেসিস, সেটার উপর বেস করে তাদের ইভ্যালুয়েশন করতে হবে, রাদার দেন বাজেট অর প্রফিট কনসিয়াসনেস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার এখন মানে কি স্যার, মানে এইচআর, আইটি বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যারা মানে সেলস ডিপার্টমেন্টের বাইরে, তাদের এই কেপিআই গুলা সেট করা হয় তাদের রেসপন্সিবিলিটির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তারা কে কি রোলে কাজ করবে। এখন যে লোকটা ধরেন লেটস সে এইচআর এ রিক্রুটমেন্ট নিয়ে কাজ করে, তার তো কেপিআই সেট করা হয় রিক্রুটমেন্ট রিলেটেড কাজগুলো দিয়ে, তার কেপিআই সেট করা হয়, তার একটা জব রেসপন্সিবিলিটিস তৈরি হয় যে সে এই 10টা বা 20টা ফাংশনে কাজ করবে। এই 20টা ফাংশনকে হয়তো 5টা ক্যাটাগরিতে ভাগ করে তার 5টা কেপিআই সেট করা হয়। সারা বছরে এই কেপিআই গুলো তাকে পূরণ করতে হবে। তো সেখানে তো ফাইন্যান্সিয়াল কোনো কিছু নাই, নন ফাইন্যান্সিয়াল। ঠিক আছে? যেমন স্যার একজনকে রিক্রুট করলো, সে ওরকম সেলস করতে পারে না, আরেকজন রিক্রুট করলো সে অনেক ভালো কাজ করছে, এটার ভিতরেও কি, এটার উপরে বেসিস করেও কি কেপিআই হইতে পারে? কিরকম? যেমন সে একজন রিক্রুট করলো একজন লোক যে কোনো একটা ডিপার্টমেন্টে, ওই লোকটা খুবই এফেক্টিভ এবং পারফরমেন্স খুব ভালো, কিন্তু আরেকজন লোক নিয়োগ করলো, কিন্তু সে দেখা যাচ্ছে যে তার কাজের পারফরমেন্স অত ভালো না, তাহলে এই ক্ষেত্রেও কি মানে তার রিক্রুটমেন্টের বেসিসে কি তার এগুলো মানে কেপিআই হবে কিনা সেটা বলছি। আচ্ছা, আরেকবার বলেন তো আপনার প্রবলেমটা কি বলছেন। স্যার অনেক রিক্রুট করে স্যার, এখন সে হ্যাঁ, 50টা রিক্রুট করলো স্যার, এর মধ্যে তার দেখা গেল যে তার 30% মানে 80% বা 50% তার রিক্রুটমেন্টটা
ইফেক্টিভ, আর বাকি 50% তার ইফেক্টিভ হয় না, ওই ক্ষেত্রে কি এটাও কি তার পারফরমেন্সের একটা অংশ হবে? না, এটা স্যার অ্যাজ ইউজুয়াল, সে রিক্রুট করছে, তার রেসপন্সিবিলিটি রিক্রুট করা, ওইটাই তার কাজ, ওইটাই করছে, তার এটাই তার কেপিআই যদি পারফরমেন্সে কোনো সেট করা ইফেক্ট হবে? হয়, কেপিআই সেট করার সময় আহ ধরেন কোনো একটা কেপিআই তে, রিক্রুটমেন্টের একটা পার্টে, একটা কেপিআই তে তার সেট করা আছে উইথ, ধরেন বললো 90% অ্যাকিউরেসি। তার মানে বছরে তার যদি টার্গেট থাকে, বা তার যদি টার্গেট সেট আপ করে দেওয়া হয় ধরেন 20টা, হ্যাঁ, তো 20টা রিক্রুটমেন্ট টার্গেট সেট করে দেওয়া হয়, তার মানে অ্যাটলিস্ট তাকে 18টা প্রপারলি করতে হবে, যেহেতু 90% অ্যাকুরেসি বলেছে, তার মানে অ্যাটলিস্ট 18টা তাকে প্রপারলি করতে হবে। এটা হলে সে 100% অ্যাচিভ করেছে। এখন তার চেয়ে যদি কম হয়, কত পার্সেন্ট কম হলো, এটার উপর বেস করে তার আবার পারফরমেন্স রেটিং আছে। সে কি সে কি এক্সিড এক্সপেকটেশন, নাকি এট পার, অথবা বিলো এক্সপেকটেশন, নাকি ইমপ্রুভমেন্ট নিডেড, কোনটা, এগুলোর উপর বেস করে আবার তাদের আহ, মানে এটার ইভালুয়েশন হয়, হয়ে যদি নিড ইমপ্রুভমেন্ট থাকে, নিড ইমপ্রুভমেন্ট যদি প্রথম মাসে, কোয়ার্টারে নিড ইমপ্রুভমেন্ট, সেকেন্ড কোয়ার্টারেও নিড ইমপ্রুভমেন্ট, তখন হয়তো অনেক সময় অর্গানাইজেশন বলে যে ঠিক আছে, তোমার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান, পিএপি বলে আর কি, পিআইপি, হ্যাঁ, সো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান নিতে পারে, এই এই এমপ্লয়িটা কেন খারাপ করছে সেটা তাকে মনিটর করা এবং তাকে গাইড করা। তারপরেও যদি সে ভালো না করে, হ্যাঁ, তার যদি নিড ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে তখন তাকে নোটিশ দেওয়া হয় যে ঠিক আছে, আপনি তাহলে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, জি স্যার। এরকম। So, আমরা যে স্টাইল অফ ইভালুয়েশন যেগুলো বলছি, স্টাডিতে দেখা গেছে যে হয়তো কিছু সংখ্যক লোক নিয়ে স্টাডি করা হয়েছে, সেখান থেকে আউটকাম যেটা আসছে যে এই তিনটা স্টাইল অফ ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ইনভলভমেন্ট উইথ কস্ট, হ্যাঁ, বাজেট কনস্ট্রেন্টে এটা হাই, প্রফিট কনসাসে এটা হাই, নন অ্যাকাউন্টিং এ এটা লো। জব রিলেটেড টেনশন যদি বলি, বাজেট কনস্ট্রেন্টে এটা হাই, প্রফিট কনসাসে এটা মিডিয়াম, নন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা মিডিয়াম। ম্যানিপুলেশন অফ দ্য অ্যাকাউন্টিং রিপোর্টস বা বায়াসনেস এর ক্ষেত্রে আমরা যদি বলি যে বাজেট কনস্ট্রেন্টে এটা এক্সটেন্সিভ, প্রফিট কনসাসনেস এ লিটল, নন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে লিটল। মানে ইন অ্যাকচুয়াল সিচুয়েশন এটা নাও হইতে পারে, এটা একটা স্টাডি রেজাল্ট আর কি। ঠিক আছে, রিলেশনস উইথ দ্য সুপারভাইজার বাজেট কনস্ট্রেন্টের ক্ষেত্রে পোর হয়, প্রফিট কনসাসনেস থেকে গুড হয় বলছে ওরা, নন অ্যাকাউন্টিং এ গুড হয়। রিলেশনস উইথ কলিগ, বাজেট কনস্ট্রেন্ট যখন থাকে তখন এটা পোর, প্রফিট কনসাসনেস এ গুড, অ্যান্ড নন অ্যাকাউন্টিং এ এটা গুড। সো এটা জাস্ট একটা স্টাডি রেজাল্ট ওরা দিয়েছে। আর আচ্ছা, নেক্সট যেটা আসছে রেসপন্সিবিলিটি সেন্টার্স। রেসপন্সিবিলিটি সেন্টার্স বলতে আমরা কি বুঝি, আর ডিসেন্ট্রালাইজেশন বলতে আপনি কি বুঝেন বলেন দেখি। স্যার, রেসপন্সিবিলিটি সেন্টার মানে হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের বা কোনো একটা এমন একটা কিছু যেটা দিয়ে কস্টটা মানে ইনকার করা হয়, যার মাধ্যমে কস্টারে টোটাল বোঝা যায়, যে এটা পরিমাপ করা যায়। যেমন একটা ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট হেড, অথবা একজন রিজনের, সে একজন হেড, একটা সেলস ডিপার্টমেন্ট একটা রিজনের হেড। আর ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে স্যার টোটাল সারা, আমি যদি বাংলাদেশটা একটা টোটাল রিজন ধরি, সারা বাংলাদেশে যে টোটাল বিভিন্ন এলাকায় যে বিভিন্ন সেলস পিপল থাকে, ওটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। রাইট, সো আপনি ধরেন বাংলাদেশ গভর্নমেন্টের কথাই চিন্তা করেন, বা একটা মিনিস্ট্রির কথাই বলি। ধরেন আমি যদি বলি যে আপনার লেটস সে কি, এটা ধরেন কমার্স মিনিস্ট্রি, হ্যাঁ, সো কমার্স মিনিস্ট্রির আপনার একজন সেক্রেটারি আছেন, যার দায়িত্ব হলো এই মিনিস্ট্রি রিলেটেড সারা দেশে যত ফাংশন আছে সেগুলো তার রেসপন্সিবিলিটির আন্ডারে। এখন তার পক্ষে কি পুরোটা করা সম্ভব? সম্ভব না। তখন কি করা হয়, তার নিচে ইমিডিয়েট সাবঅর্ডিনেট কিছু আছে, তারা, তাদেরকে এই মিনিস্ট্রির ফাংশনগুলোকে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়, তাই না? দেওয়ার পরে তারা আবার এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা, তাদের আরো আরো বিভিন্ন অফিসিয়াস আছে, অফিস আছে, ওই অফিসগুলোকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওই ডিস্ট্রিক্টের ফাংশনটা তাকে ভাগ করে দেয়।
যে ডিস্ট্রিক্টের ফাংশন আছে তার আন্ডারে যে থানাগুলো আছে থানাগুলোর ফাংশনগুলো আলাদা ভাগ করে দেয়। সো এইভাবে জিনিসগুলোকে আপনার ডিসেন্ট্রালাইজ করা, যে একজনের রেসপন্সিবিলিটি ডাউন দ্য লাইনে ইম্পর্টেন্ট কাজের ইম্পর্টেন্সের উপর বেস করে ভাগ করে দেওয়া হয়। এখন একটা জিনিস আমরা বলি, একটা কমার্শিয়াল অর্গানাইজেশনে বা একটা কোম্পানিতে তার এক্সিকিউটিভ হেডকে, যদি আমরা রেগুলেটরি পার্সপেক্টিভে চিন্তা করি, এক্সিকিউটিভ হেড হলো ম্যানেজিং ডিরেক্টর, তাই না? ম্যানেজিং জি ডিরেক্টর স্যার। হলো এক্সিকিউটিভ হেড। তার কিন্তু সব কাজ করার কথা, মানে যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ল মেকিং অথরিটি, যে কেউ কিন্তু তাকে ধরবে যে কোনো ইস্যুর জন্য। সো তার এই কাজগুলো একা করা সম্ভব না বলে তার অনেকগুলো হ্যান্ডস লাগে। কি কি লাগবে? ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলো দেখার জন্য তার একজন সিএফও লাগবে। এইচআর রিলেটেড ইস্যুর জন্য তার এইচআর হেড লাগবে। আইটি রিলেটেড ইস্যুর জন্য তার একটা আইটি হেড লাগবে। তারপর সেলস রিলেটেড ইস্যুগুলো দেখার জন্য সেলস হেড লাগবে। ঠিক আছে, অপারেশন দেখার জন্য অপারেশনের হেড লাগবে। লিগাল ইস্যু দেখার জন্য তার একটা লিগাল হেড লাগবে। তো এই জিনিসগুলো আলাদা আলাদা লাগে। এখন ধরেন যে সিএফও আছে, তার পক্ষে একার পক্ষে হয়তোবা অর্গানাইজেশনের গভীরতার উপর বেস করে বা অর্গানাইজেশন কত বড় তার উপর ডিপেন্ড করে তার একা সম্ভব না, তখন তার আলাদা আলাদা রিপোর্টিং এর জন্য আলাদা লোক লাগে। তার হয়তো ইনভেন্টরি এবং এগুলো ম্যানেজমেন্টের জন্য আলাদা লোকজন লাগবে। তার হয়তো বা ট্রেজারি ম্যানেজমেন্টের জন্য আলাদা লোক লাগবে। বাজেটিং এর জন্য আলাদা লাগবে। এভাবে আলাদা আলাদা লোকজন সে নেয়। পেমেন্ট রিসিভ কালেকশনের জন্য এগুলোর জন্য আলাদা লোক লাগে। এভাবে একটা টিম তৈরি হয়। এই টিমটা যে যে যার যার রেসপন্সিবিলিটি পালন করে। তার মানে কি হলো, ধরুন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলোতেই যদি আমরা চিন্তা করি, এমডি তার কিছু ফাংশন সিএফও কে হ্যান্ড ওভার, তার টোটাল ফাংশনের ফাইন্যান্সিয়াল পার্টটা শুধু সিএফও কে দিল। সিএফও তার যে ফাইন্যান্সিয়াল পার্ট আছে তার মধ্যে কোর ডিসিশন মেকিং গুলো তার কাছে রাখবে। তারপরে আলাদা আলাদা যে যে জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো তার এই যে টিমের বিভিন্ন এরিয়া ওয়াইজ যে লোকজন আছে তাদেরকে দিয়ে দিল। এটাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, এখন এই যে ডিসেন্ট্রালাইজেশনটা ডিপেন্ড করে যে অনেকগুলা ফ্যাক্টরের উপরে। তার মধ্যে একটা হলো ম্যানেজমেন্ট স্টাইল। এখন যদি কোনো অথরিটারিয়ান ম্যানেজমেন্ট হয় তাহলে তারা বেশিরভাগ ক্ষেত্রে ডিসিশন মেকিংটা সেন্ট্রালাইজ রাখে। হুম। আর অন্য কেসে, অন্য যারা আছে তাদের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা তারা ডিসেন্ট্রালাইজ করে, যারা অথরিটারিয়ান না। তারপরে সাইজ অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের সাইজ যদি অনেক বড় হয়, যত বড় হবে ডিসেন্ট্রালাইজেশন তত বেশি হবে। বাবা কি আছে? তারপর দ্য এক্সটেন্ট অফ অ্যাক্টিভিটি ডাইভার্সিফিকেশন, মানে অ্যাক্টিভিটি গুলো যত ডাইভার্সিফাইড হবে। এ, যখনই খেয়ে ফেলছে। সো আমরা পড়ছি না, দ্য এক্সটেন্ট অফ অ্যাক্টিভিটি ডাইভার্সিফিকেশন যত বেশি হবে তত আপনার ডিসেন্ট্রালাইজেশন বেশি হবে। ইফেক্টিভনেস অফ কমিউনিকেশন, সো কমিউনিকেশন স্টাইলটা যত ইফেক্টিভ তত আপনার এই ডিসেন্ট্রালাইজেশনের বেনিফিট ভালো পাওয়া যায়। কমিউনিকেশন যদি ইফেক্টিভ না হয় তাহলে ডিসেন্ট্রালাইজেশন করে খুব বেশি বেনিফিট পাওয়া যায় না। এবিলিটি অফ ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যতটা মানে কি বলবো আপনার, লোয়ার লেভেল ম্যানেজমেন্টের যতটা এবিলিটি থাকবে বা যতটা ইফিসিয়েন্সি থাকবে তার উপর ডিপেন্ড করবে তত কত বেশি ডিসেন্ট্রালাইজেশন করা যাবে। হ্যাঁ, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যত ভালো হয় তত লোয়ার লেভেলের ম্যানেজমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গুলো যত ক্যাপচার করতে পারে ডিসেন্ট্রালাইজেশনের বেনিফিটটাও তত বেশি পাওয়া যায়। আর দ্য জিওগ্রাফি অফ লোকেশনস অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ লোকাল নলেজ নিডেড, যখন একটা অর্গানাইজেশনের অপারেশন যদি একটা সিঙ্গেল জায়গায় হয় খুব বেশি ডিসেন্ট্রালাইজেশন হয় না। বাট ধরেন এটা যদি 10টা কান্ট্রিতে বা 12টা কান্ট্রিতে বা 20টা কান্ট্রিতে, যত বেশি অপারেশন বাড়বে তত বেশি আপনার অনেক কিছু ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে জিওগ্রাফিকে। কারণ অনেক অনেক লিগাল ইস্যুস থাকে, অনেক টেকনিক্যাল ইস্যুস থাকে রিলেভেন্ট টু দ্যাট লোকেশন, যেগুলো সেন্ট্রালি এক জায়গায় বসে থেকে সলভ করা অনেক সময় যায় না। যেগুলো সলভ করা যায় টপ লেভেল ডিসিশন মেকিং সেগুলো সেন্ট্রালাইজ থাকে, বাকিগুলা ডিসেন্ট্রালাইজ করা হয়।
সো এই জিনিসগুলোর উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ডিসেন্ট্রালাইজেশন কতটা, মানে কোন ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন কতটুকু হবে আর কি। So, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পড়া রেইনবো কালার, রেইনবো কালার তিনটা কালার। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ম্যানেজমেন্ট স্টাইলটা একটু যদি আবার বলতেন। ম্যানেজমেন্ট স্টাইল হলো আপনার ধরেন কোন অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট অথরিটারিয়ান টাইপের আর কি, লাইক তারা কোনো কিছু ছাড়তে চায় না কারো কাছে, নিজেরাই ডিসিশন মেকিং করে। ধরেন একটা চেক সাইন করে ম্যানেজমেন্টের, মানে কোম্পানির এমডি, কোম্পানির এমডি বসে বসে যদি চেক সাইন করে তাহলে ও বিজনেস ডেভেলপমেন্ট করবে কখন? জি স্যার। ঠিক আছে, এটাই। আর যে ম্যানেজমেন্ট অতটা অথরিটারিয়ান না, তারাই ডিসিশন মেকিং গুলো ডিসেন্ট্রালাইজ করে, হ্যাঁ ডিসেন্ট্রালাইজ করে, এবং তারা তাদেরকে গাইড করে, তখন ডিপার্টমেন্টাল হেড বা ডিসিশন মেকিং করে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এটা আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আপনারা দেখবেন, দেখার পরে আমরা একটু এটা গোথ্রো করব, করে এটা ক্লোজ করে দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে, ওকে স্যার। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। আর আমি এটা দিয়েছি আপনাদেরকে এই চ্যাট বক্সে, আপনারা এটা ডাউনলোড করে নিন। জি স্যার। জি স্যার, পেয়েছি স্যার। ওকে গুড, ঠিক আছে। ঠিক আছে তাহলে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।